কে যেন মিউট মিউট নাই, সবাই মিউট করেন প্লিজ। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা দেশে কিংবা প্রবাসে বসে নবীনগরের কথার আরেকটি ভার্চুয়াল আড্ডায় সংযুক্ত হয়েছেন, আমি গৌরাঙ্গ দেবনাথ অপু, এডিটর নবীনগরের কথা, আপনাদেরকে সান্ধ্যকালীন আরেকটি ভার্চুয়াল লাইভ টক শো অনুষ্ঠানে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ 24শে এপ্রিল 2026, নবীনগরের কথার আজকে 439তম পর্ব। অর্থাৎ ইতিমধ্যে আমরা গত 5 বছরে 438টি পর্ব শেষ করেছি। আজকে 439 পর্বে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। মুক্তিযুদ্ধের চেতনায় নবীনগরের প্রতিচ্ছবি, এমন একটি মূল মন্ত্রকে আমরা হৃদয়ে ধারণ করে পথ চলতে শুরু করেছিলাম 5 বছর আগে। দেখতে দেখতে ইতিমধ্যে আমাদের এই জনপ্রিয় টক শো অনুষ্ঠানটি 438টি পর্ব আমরা শেষ করেছি। আপনারা যারা নিয়মিত আমাদের এই লাইভ আড্ডাগুলো দেখে থাকেন, আপনারা জানেন যে সমসাময়িক ঘটনার উপরে আমরা সবচেয়ে বেশি জোর দিয়ে থাকি। এছাড়াও আমরা সেলিব্রিটি মানুষদের জন্ম এবং মৃত্যুর তারিখেও এই ধরনের নানান অনুষ্ঠান আয়োজন করি। এছাড়া সংস্কৃতি অঙ্গনের নানান বিষয় নিয়েও আমরা কথা বলবার চেষ্টা করি। আজকে নবীনগরের একটি বার্নিং ইস্যু নিয়ে কথা বলবো। এবং আপনারা জানেন যে নবীনগরের জিনতপুর ইউনিয়নের যে ঐতিহ্যবাহী বাংলা বাজারটি রয়েছে, সেই বাজারে একটি ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবৎ গণমাধ্যমে নানান ধরনের খবর বের হচ্ছে, এবং সেই সমস্ত বিষয় নিয়ে আমরা যারা কাজ করছি আমাদেরকেও নানান ধরনের কথাবার্তা, পজিটিভ ও নেগেটিভ দুটি শুনতে হচ্ছে। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে বাংলা বাজারে একটি দোকান ঘরকে কেন্দ্র করে সেটি ইতিমধ্যেই নানান মিডিয়ায় প্রচারিত হয়েছে যে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, মবের সৃষ্টি হয়েছে এবং দুটো পাল্টাপাল্টি মামলা হয়েছে। এক মামলায় ইতিমধ্যে 3 জন জেল হাজতে আছেন এবং বাকি অন্য মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হননি। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে বিষয় নির্ধারণ করেছি যে বাংলা বাজারে সম্প্রতি সংঘটিত দুপক্ষের যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে, এর নেপথ্যে আসলে ঘটনা কি, মানে সেটি জানবার চেষ্টা করব। এবং এই যাবৎকালে এ পর্যন্ত যা যা হয়েছে সে সমস্ত বিষয় নিয়ে কথা বলবার জন্য আমরা আজকে আমাদের এই ভার্চুয়াল টক শোতে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, আসুন তাদের সঙ্গে আপনাদেরকে প্রথমে পরিচয় করি। আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে 3 জন যুক্ত হয়েছেন। উপরে আছেন গণমাধ্যম কর্মী অভিজিৎ বণিক, যিনি ঢাকায় আছেন এবং ঢাকায় থেকে নবীনগরের নানান বিষয় নিয়ে তিনি সর্বশেষ তার নিজস্ব অ্যানালিসিস। ঘটনা ঘটেছে, মবের সৃষ্টি হয়েছে এবং দুটো পাল্টাপাল্টি মামলা হয়েছে। একটু মিউট থাকবেন প্লিজ, অভিজিৎ মিউট থাকবেন। আপনি যখন কথা বলবেন তখন আনমিউট হবেন। তারপর ঠিক নিচে আছে আমাদের শাহিন রাজা টিটু, যিনি নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি, এবং সবশেষে যুক্ত হয়েছেন সিলেট থেকে নবীনগরের একজন অত্যন্ত বিশ্লেষক এবং যিনি এনজিও বিশেষজ্ঞ হিসেবে কর্মরত, এবং নবীনগরের সর্বশেষ ঘটনা যিনি খুব নখদর্পণে রাখেন এবং সর্বশেষ ঘটনা নিয়ে খুব চমৎকার কথা বলেন এবং তাত্ত্বিক বিশ্লেষণ করেন। এছাড়া আমরা আরো 2 একজনকে এখানে আমন্ত্রণ জানিয়েছি, আমরা আশা করছি যে তারা খুব শিগগিরই যুক্ত হবে। প্রিয় দর্শক, আমরা বিষয়টি আবারও বলে দিচ্ছি। বিষয়বস্তু হচ্ছে বাংলা বাজারে সম্প্রতি সংঘটিত দুপক্ষের সংঘর্ষের নেপথ্যে আসলে কি ঘটনা ঘটছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমরা অভিজিৎ, আপনি মিউট থাকবেন প্লিজ। আমি আপনাকে বারবার মিউট করে দিচ্ছি, কিন্তু আপনি মিউটটা ছেড়ে দিচ্ছেন। মিউটটা আপনি যখন ছাড়বেন তখন যখন আপনি কথা বলবেন, তা না হলে ওই নয়েজ আসে, প্রচন্ড নয়েজ। প্রিয় দর্শক, আমার মনে হয় আমরা মূল ঘটনায় যেতে পারি। কি ঘটেছিল আসলে বাংলায়? আপনারা জানেন যে বাংলা বাজারটি আমাদের সর্বশেষ দক্ষিণাঞ্চলে অবস্থিত, এরপরই হচ্ছে মুরাদনগর উপজেলা। এই বাজারটি এতটাই ঐতিহ্যবাহী এবং এত বিশাল একটি বাজার, এটিকে বন্দরের সঙ্গে অনেকে তুলনা দেন। সেই বাজারের সড়ক ও জনপদ বিভাগের দুপাশের জায়গায় এইবার ওই যে নদীর একুল ভাঙে অকুল গড়ে যে কথাগুলো আমরা বলে থাকি, এই দোকান গড়া হয় আবার দোকান ভাঙা হয়। এবং সর্বশেষ একটি দোকান তুলতে গিয়েছিল বাংলা বাজারের সাবেক সভাপতি কমিটির এবং জিনতপুর ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান
আওয়ামী লীগের প্রাক্তন কমিটির যিনি কনভেনর কমিটির সদস্য ছিলেন, সেই আওয়ামী লীগ নেতা রবিউল আলম রবি, এবং তার সঙ্গে ছিলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক তারই আপন ভাই শফিকুল ইসলাম। তাদের লোকজন এই ঘরটি তুলতে গেলে সেখানে বাধা সৃষ্টি করে বাংলা বাজার কমিটির বর্তমান সভাপতি, সেখানকার ইউনিয়ন যুব দলের অর্থাৎ বিএনপির অঙ্গ সংগঠন যুব দলের সভাপতি শামীম আহমেদ এবং তার ভাই কেন্দ্রীয় অর্থাৎ উপজেলা যুব দলের যিনি সাবেক সদস্য সচিব, বিগত নির্বাচনে যে যুব দলের কমিটিটি বাতিল করা হয় সেই কমিটির সদস্য সচিব কাউসার আহমেদ, যিনি হাজী কাউসার নামে পরিচিত, তাদের নেতৃত্বে সেখানে বাধা দেওয়া হয় এবং এক পর্যায়ে সেখানে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং বলা হয়েছে যে এক পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম এবং তার ভাইকে বাজারের বিক্ষুব্ধ ব্যবসায়ী, সাধারণ জনতা এবং কাউসার এবং শামীমের লোকজন তাদেরকে আটক করে মব সৃষ্টি করে এবং মবের মাধ্যমে তাদেরকে জখম করা হয় এবং দুপক্ষের সংঘর্ষে প্রায় কাউসার আহমেদ এবং তার ভাই শামীমের পক্ষের কয়েকজন আহত হয় এবং চেয়ারম্যান এবং শফিক তাদের পক্ষেরও কয়েকজন আহত হয়। এই নিয়েই হচ্ছে মূল ঘটনা। এরই মধ্যে আবার আজকে একটি সংবাদ সম্মেলন হয় এবং একটি বিক্ষোভ মিছিল হয়। তার আগে আপনারা জানেন যে এই ঘটনার পর প্রথম যে মামলাটি করেন তিনি হচ্ছেন বাজার কমিটির যিনি সভাপতি, যুবদলের ইউনিয়ন সভাপতি শামীম আহমেদ শামীম। তিনি কিন্তু 10 জনের নাম উল্লেখ করে প্রথমে শফিকুল ইসলাম যুবলীগের যিনি সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারম্যানের ভাই, তাকে প্রথম আসামি করে 10 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো বেশ কিছু লোককে আসামি করে একটি মামলা করেন। একই রাতে পাল্টা আরেকটি মামলা করেন, যিনি চেয়ারম্যান হিসেবে এখন জেলে আছেন সেই রবিউল আলমের স্ত্রী সালমা আক্তার। তিনি আবার একটি বাদী হয়ে মামলা করেন, সেখানে যিনি মামলা করেছেন শামীম, তাকে আবার প্রধান আসামি করে 10-11 জনের নাম উল্লেখ করে তিনিও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে পাল্টা আরেকটি মামলা করে। আশ্চর্যের বিষয় হচ্ছে যে পুলিশ ওই দিন যেখানে আমাদের একজন যুক্ত হয়েছে, সম্ভবত আমাদের প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমাদের মাহবুব আলম লিটন ভাই, পরের দিন যে মামলাটি করেন সেটি দুঃখিত একই দিনে রাতে মামলাটি করেন, সেখানে আবার আসামি করা হয় যিনি বিকেলে মামলাটি করেছিলেন সেই প্রধান আসামি শামীম আহমেদকে প্রধান আসামি করে 11 জনের নাম উল্লেখ করে বেশ কয়েকজন অজ্ঞাতনামা আসামি দেওয়া হয়। এবং একটি বিষয় আপনারা জানেন যে আমরা প্রথম দিন যে ঘটনাটি ঘটেছিল সেদিন কিন্তু পুলিশ সাথে আমরা কথা বলেছি, ওসির সঙ্গে কথা বলেছি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, সেখানে যে মব সৃষ্টির কথা বলা হয়েছে এবং তখন ফেসবুকে সকালের পর থেকে বলা হয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং তার ভাইকে মব সৃষ্টি করে সেখানে আটকে রাখা হয়েছে এবং তাদেরকে মেরে ফেলবার একটি চক্রান্ত করা হচ্ছে বলে ফেসবুকে খবর বেরিয়েছে। এবং তখন পুলিশ সেখানে যায় এবং রবিউল আলম রবি, তার ভাই শফিকের ছোট ভাই সম্ভবত রুবেল এবং তার এক মামাতো ভাই পলাশ, 3 জনকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে এবং পরবর্তীতে মামলা হলে 3 জনকে আবার গ্রেপ্তার দেখিয়ে সেখানে জেলখানায় পাঠানো হয় আদালতের মাধ্যমে। কিন্তু 3 দিন হয়ে গেছে, পরবর্তী আরেকটি মামলা হলে কিন্তু সেই ঘটনায় কাউকে এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেনি, বরং আজকে যেটি ঘটনা ঘটেছে সেটি আরো খুব উদ্বেগজনক। প্রধান আসামি হিসেবে যিনি অপর মামলার আসামি অর্থাৎ রবিউল আলমের স্ত্রী যে মামলাটি করেছেন সালমা আক্তার, সেই মামলায় যিনি প্রধান আসামি তিনি কিন্তু আজকে প্রকাশ্য দিবালোকে সংবাদ সম্মেলন করেছেন, মিছিল করেছেন এবং তার মামলায় যারা আসামি 3 জনের বাইরেও আছে, যারা জেলে গেছেন, তাদের গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন। এবং তার ভাষায় বা তাদের ভাষায় যারা আজকে সংবাদ সম্মেলন করেছেন তারা বলেছেন যে শফিক একজন প্রখ্যাত চিহ্নিত সন্ত্রাসী, সে মাদক ব্যবসায়ী এবং তারা আওয়ামী লীগ আমলে বাজারে লুটপাট করেছে, কোটি কোটি টাকা তারা এখান থেকে হাতিয়ে নিয়েছে। সংবাদ সম্মেলনে সে কথাগুলো বলতে চেয়েছেন। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম কাউসার আহমেদের সঙ্গে, যুবদলের যিনি সদস্য সচিব, আজকে টকশোতে যুক্ত হওয়ার জন্য। তিনি যুক্ত হতে পারবেন না বলে আমাকে সাব জানিয়ে দিয়েছেন। তার ভাই শামীমকে আমি একাধিকবার ফোন দেই, তিনি ফোন রিসিভ করেননি। যুবলীগের সভাপতি শফিকুলকে, সম্ভবত যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল, ফোন ধরেননি। সেখানকার একজন বিএনপির নেতা ফুরকানুল ইসলাম, ফুরকান ভাইকে আমি কল দিয়েছি, তিনিও আজকে আসতে পারবেন না বলে সাব জানিয়ে দিয়েছেন। এছাড়া ওখানকার আরো বেশ কিছু নাম আমি উল্লেখ করতে চাই যাদেরকে আমি আমন্ত্রণ জানিয়েছি, কয়েকজন স্থানীয় সাংবাদিককে, তারাও আসলে সেন্সিটিভ ইস্যু হিসেবে এখানে আসতে চাননি। আমি যেতে চাই মূল আলোচনায়। আরো 2 জন যুক্ত হয়েছিলেন, তারা ছিটকে পড়েছেন নেটওয়ার্কের সমস্যায়। এখন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন
নবীনগরের দুজন সাংবাদিক, একজন প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সমকালের যিনি সাংবাদিক মাহবুব আলম লিটন, এবং ঠিক আমার বায়ে আছেন শাহিন রাজা টিটু, যিনি সভাপতি রিপোর্টার্স ক্লাব, দৈনিক সমাচারে যিনি কাজ করেন। আমি শুরুতে আসতে চাই একটু আমাদের মাহবুব আলম লিটন ভাইয়ের কাছে। লিটন ভাই, আপনি যদি শুনতে পেয়ে থাকেন, আপনার একটি রিপোর্ট যেদিন ঘটনাটি ঘটেছে এর পরের দিনই সমকালে 3 কলামে বিশাল আকারে ছাপা হয়েছে, এবং এই রিপোর্টটি কিন্তু বেশ আলোচিত হয়েছে। এবং সবচেয়ে রিপোর্টটির যে শিরোনাম ছিল সেটি হচ্ছে হামলার শিকার হয়েও মামলায় তিনি গ্রেপ্তার। অসাধারণ একটি আপনি শিরোনাম করেছেন, হামলার শিকার হয়েও মামলায় তিনি গ্রেপ্তার। অর্থাৎ আপনি বোঝাতে চেয়েছেন যে রবিউল আলম রবি তিনি হামলার শিকার হয়ে মবের দ্বারা আক্রান্ত হওয়ার পরেও তাকে পুলিশ উদ্ধার করবার পর এক পর্যায়ে তাকে গ্রেপ্তার করে জেলখানায় পাঠিয়ে দিই, এবং সবশেষে পাল্টা যে মামলাটি হয়েছে সেই মামলায় 3 দিনও কিন্তু বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের কেউ এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। বরং যুবদলের আজকে দুঃখজনক হলো সত্য যে তিনি প্রধান আসামি হয়েও কিন্তু তিনি সংবাদ সম্মেলন করেছেন, তিনি মিছিল করেছেন। কিছুক্ষণ আগে আমি পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম যে তিনি কিভাবে প্রধান আসামি হয়ে এই ধরনের মিছিল করেন কিংবা সংবাদ সম্মেলন করেন। পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে বললেন যে দাদা, আমরা তো এই খবর জানি না, আমরা তো হন্যে হয়ে তাকিয়ে বা তার লোকজনকে খুঁজে বেড়াচ্ছি। এই হচ্ছে পুলিশের বক্তব্য। পুলিশ খুঁজে পাচ্ছেন না, তারা পলাতক বলছেন, আর ওদিকে তিনি প্রকাশ্যে সংবাদ সম্মেলন করছেন। পুরো ঘটনাটিকে আপনি কিভাবে দেখবেন, এবং বাজার যে সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে, আমাদের যে আজকে বিষয়বস্তু, যে সংঘর্ষের নেপথ্যের আসলে মূল ঘটনাটি কি? অনেকে বলা হচ্ছে যে আধিপত্য বিস্তার, এবং যখন যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের লোকজন ওই বাজার থেকে কোটি কোটি টাকা বাণিজ্য করছে, সেইটাই হচ্ছে নাকি মূল নেপথ্যের কাহিনী। এর বাইরে আপনার কাছে কি তথ্য আছে, জনাব মাহবুব আলম লিটন? সুন্দর একটা বিষয় উপস্থাপন করার জন্য। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, লিটন ভাই, একদম পরিষ্কার। আচ্ছা, তো এখন সুন্দর একটা বিষয় আপনি উপস্থাপন করেছেন। আসলে আমাদের এই বাঙ্গুরা বাজারটিকে নিয়ে যা হচ্ছে সেটা দীর্ঘ, আমি বলবো প্রথম শিরোনামই বলবো, যেটা একটা আধিপত্য লড়াই, এবং এখানে আপনার কোটি কোটি টাকার বাণিজ্য, কোটি কোটি টাকার বাণিজ্য লোভ। সে কারণে বাজারটাকে কার নিয়ন্ত্রণ, যখন যে সরকার ক্ষমতায় আসে তখন সেই সরকারের লোকজনগুলাই এই বাজারটাকে নিয়ন্ত্রণ করে, এবং সেখানে বিশাল অঙ্কের তারা মুনাফা লুটে নেয়। তো আমি ওই প্রসঙ্গে যাওয়ার আগে আমি তার আগে একটু কথা বলবো। আজকে যে ঘটনাটা ঘটেছিল, এবং গত 21 তারিখে যে আপনি বলছিলেন যে সমকালে যে শিরোনামটা আমরা দিয়েছিলাম, হামলা শিকারেও মামলায় গ্রেপ্তার। তো আসলে আমরা ঘটনা সম্পর্কে যেটুকু জানি, একজন মানুষ অপরাধ হতেই পারে, তাই না? এখন আমরা দোষী গুণে মানুষ, কেউ আমরা সাধু না, বা আমরা নির্দোষ না। কাজে এটার জন্য কিন্তু আমাদের সরকারি আইন আছে, আমাদের একটা ডিপার্টমেন্টাল আছে, হ্যাঁ। তো সেখানে আমাদের বিচার হবে, কিন্তু নিজের হাতে আইন তুলে নেওয়াটা কিন্তু এটা খুবই দুঃখজনক। আসলে আমাদের 5ই আগস্টের পরে ডক্টর ইউনূস সরকারের সময় থেকে যে মব টা শুরু হয়েছে, এটা এখন পর্যন্ত আমরা আশা করেছিলাম যে বিএনপি সরকার ক্ষমতা আসার পরে, রাজনৈতিক সরকার ক্ষমতায় গেছে, আমরা আশান্বিত ছিলাম যে এবার হয়তো বাংলাদেশে একটা আইন শৃঙ্খলাটা উন্নতি হবে এবং মবটা রাজ্যত যাবে, কিন্তু সেটা এখনো যায়নি। আপনি দেখেন, আজকেও একটা কলেজে একজন শিক্ষিকাকে বিএনপির কিছু নেতাকর্মী মব সৃষ্টি করেছিল। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে আমরা আইন শৃঙ্খলা অবনতি, আমরা পুরো বাংলাদেশ আসলে কিন্তু একটা তটস্থর মধ্যে আছে আমাদের। আমি আবার একটা মন্তব্য এটা করেছিলাম যে কলেজ শিক্ষার উপরে যে জুতা পিটা করা হয়েছিল, এটা একটা লাইনের মন্তব্য করেছিলাম যে দেশটাকে মবের রাজ্য, তাহলে আমাদের পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী কেন রয়েছে সেটাকে তুলে দেওয়া হোক, তাহলে আমাদের বাংলাদেশে একটি অর্থনৈতিক অবস্থা উন্নত হবে, এবং তাদের পেছনে যে টাকাগুলো খরচ হয় তাহলে তো বাহিনী রাখার দরকার নাই। আইন যদি আমারটা আমি নিজেই যদি আইনটাকে প্রয়োগ করতে পারি, নিজে যদি আমি আইন বিচার করতে পারি, তাহলে আমাকে কেন পুলিশের দরকার, কেন আর্মির দরকার, তাই না? তো রবির উপর যা হয়েছে, এটা আমরা যেটা ঘটনাটা আপনি রিপোর্ট করেছেন, আমরা সকল সাংবাদিক রিপোর্ট করেছি, আমরা চেষ্টা করেছি এবং বস্তুনিষ্ঠ এবং সঠিক তথ্যটাকে তুলে আনার জন্য। আমরা সেই তথ্যটাই তুলে এনে আমরা দেখলাম কি, পুলিশের ভাষ্য অনুযায়ী যে সেখানে তাকে মব করা হয়েছিল, সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে তাকে নিয়ে আসা হয়েছে। এখন বক্তব্য হচ্ছে, পুলিশ অবস্থা তাকে নিরাপদে নিয়ে আসার অবস্থা, ওই দিন রাতের সন্ধ্যার সময় মামলা হলো, তাকে আবার মামলায় কিন্তু আসামি করা হলো। এটা
এটা কোন ধরনের, যার কারণে সমকাল কিন্তু খুবই গুরুত্ব সহকারে এই হেডলাইনটা করেছে যে হামলার শিকার হয়েও গ্রেপ্তার। তো আসলে এটা খুব দুঃখজনক ঘটনা। তার পরবর্তীতে হয়তো দেখা যায় বিভিন্ন চাপে তারপরের দিন হয়তো অন্য পক্ষে একটা মামলা পুলিশ নিয়েছে। আমি এখানে বলবো পুলিশ পক্ষপাতমূলক আচরণ করেছে, স্পষ্টতই এটা বোঝা যাচ্ছে পুলিশ পক্ষপাতমূলক আচরণ করেছে। কারণ মামলা দুটোই হয়েছে, পুলিশকে আমরা ধন্যবাদ জানাই, পরে যেমনি মামলাটা অপরপক্ষের মামলা নিয়েছে, কিন্তু অপরপক্ষের মামলা নেওয়ার পরেও কিন্তু আসামি গ্রেপ্তার হয় না। আমি কিন্তু তারপরে ফলো আপ রিপোর্টে, পাল্টাপাল্টি মামলা রিপোর্টে কিন্তু তখন আমি বলেছিলাম যে পুলিশ এক পক্ষের 3 জন গ্রেপ্তার করলেও অপর পক্ষে গ্রেপ্তার করতে পারেনি, এ কথাটা কিন্তু আমি আমার লেখাতে কিন্তু লিখেছি, কিন্তু সেটাও কিন্তু করেনি। আসলে কি বলবো আমরা, মানে যাই হোক বলার অপেক্ষা রাখে না। এখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনী এক করতে আইন শৃঙ্খলা বাহিনী 5ই আগস্টের পর আমি বলবো একটু যে লিটন ভাই আপনার এই পয়েন্টে আমি একটু লিটন ভাই এই পয়েন্টে একটু আমি কথা বলতে চাই। আমরা যখন দেখলাম যে 21 তারিখের ঘটনার পর বিকেল বেলা যখন কাউসার আহমেদের ভাই বাজার কমিটির সভাপতি শামীম সাহেব একটা মামলা করলেন এবং সেই মামলায় 3 জনকে উদ্ধার করে, যেটি আপনি অসাধারণ একটি হেডলাইন করেছিলেন যে হামলায় শিকার হয়েও তিনি মামলায় হলেন গ্রেপ্তার। এই ঘটনাটি তিনি যখন জেলে গেলেন, আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে পরের মামলায় যাদেরকে আসামি করা হয়েছে এবং তারা নিশ্চয়ই গত 3 দিনে গ্রেপ্তার হবেন। এবং আমরা কিন্তু আপনি, আমি, টিটু, আমরা যারা এখানে কাজ করি তারা কিন্তু পুলিশকে সাধুবাদ জানিয়ে, পুলিশকে স্বাগত জানিয়ে বলেছিলাম যে বর্তমান প্রেক্ষাপটে ক্ষমতাসীন দলের নেতাদের বিরুদ্ধে মামলা নেওয়া যেখানে পুলিশের জন্য অত্যন্ত টাফ একটি বিষয়, সেখানে নবীনগর থানার পুলিশ বুঝিয়ে দিয়েছে যে তারা কতটা নিরপেক্ষভাবে কাজ করছে। এবং একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছিল, তিনি আমাকে বলেছেন যে অপু ভাই, আপনারা যতটা সহজে আসলে বিষয়গুলো দেখেন, আমরা কিন্তু চাকরি করতে এসে অতটা সহজভাবে কাজ করতে পারি না। এবং এই মামলাটি নিতে আসলে তাদেরকে দারুণভাবে চাপ সৃষ্টি করতে মানে সহ্য করতে হয়েছে। সেই জায়গায় কিন্তু আজকে 3 দিন এক তো গ্রেপ্তার হলেনই না, বরং আজকে বাংলা বাজারে যিনি প্রধান আসামি হলেন তিনি কিভাবে প্রকাশ্যে দাঁড়িয়ে সংবাদ সম্মেলন করে, সেখানে প্রায় 50 জনের মতো নাকি সাংবাদিক ছিল। আমার প্রশ্ন হচ্ছে, সেই সাংবাদিকদের কেউ একজনকে তাকে প্রশ্ন করতে পারেননি যে আপনি তো প্রধান আসামি, আপনি কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রকাশ্যে এরকম সংবাদ সম্মেলন করছেন? সিনিয়র সাংবাদিক হিসেবে বিষয়টা আপনি কিভাবে দেখছেন? যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি, আজকে আমি জানি না, আমি আজকে সংবাদ সম্মেলনের খবর বা এখানে যে মানববন্ধন হয়েছে, মিছিল হয়েছে, সেই খবর আমার কাছে জানা নাই। তো আমি মনে মনে ভাবছিলাম যে হয়তো আমরা সাংবাদিকতার থেকে হয়তো আমরা দূরে সরে গেছি, সাংবাদিকতা জগতে হয়তো আমরা এখন আর নাই, যার কারণে হয়তো এত বড় একটা ঘটনা হয়তো আমরা জানি না। তো আপনি কি, আমি প্রশ্ন করি, যারা এখানে সংবাদ সম্মেলনে গিয়েছে তারা কতটুকু সাংবাদিক, তারা কতটুকু প্রশ্ন করার মতন ক্ষমতা রাখে, তারা কতটুকু একজন মানে সংবাদ সম্মেলন কভার করার মতন, সংবাদ সম্মেলনে কি কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে সংবাদ সম্মেলনটাকে কভার করতে হয়, তো সেইটা তো তারা জানতে হবে। জানলে না তখন আপনার প্রশ্নটা তারা করতে পারতো যে আপনার প্রধান আসামি হয়ে কিভাবে পাকিস আপনি এটা করেন। তারা তো সে ধরনের সাংবাদিক তো আমার মনে হয় না যে তারা সেই ধরনের কোয়ালিটি সম্পন্ন সাংবাদিক তারা সেখানে ছিল অবশ্যই সেখানে তারা প্রশ্ন করতে পারতো। আমি জানি না আপনি দাওয়াত পেয়েছেন কিনা, আপনি হয়তো পেয়ে থাকলে আপনি হয়তো জান না, বা জানি না টিটো পেয়েছে কিনা। তো যাই হোক, মূল বিষয়টা যেটা আপনি বলেছেন যেটা আসলে দুঃখজনক, সংবাদ সম্মেলনের বিষয়টি আসলে আমিও জানি না রিটন ভাই, সংবাদ সম্মেলনের বিষয়টি আমিও জানি না, আমাকেও কেউ জানায়নি। এবং সেখানে আমি আর টিটো আজকে নবীনগরের বাইরে ছিলাম, কসবায় আমাদের একটি নিমন্ত্রণ ছিল, সেই নিমন্ত্রণ খেয়ে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, যদি আমরা দুপুরে পরে গিয়েছি। কিন্তু সংবাদ সম্মেলনের বিষয়টি জানলে হয়তো আমি এসে বরং ওই যে কাউসার আহমেদ, যিনি হাজী কাউসার অর্থাৎ যুবদলের যিনি জেনারেল সেক্রেটারি সাবেক, তাকে আমি বলেছিলাম আজকে টকশোতে যুক্ত হওয়ার জন্য। তখন তিনি আমাকে কতগুলো ভিডিও আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে এবং বলেছে দাদা এই সংবাদ সম্মেলন এই এটি সেটি। তখন দেখলাম যে তার ভাই শামীম, যিনি বাজার কমিটির সভাপতি এবং যুবদলের ইউনিয়ন সভাপতি, তিনি বরং সেখানে প্রকাশ্যে বক্তব্য দিচ্ছেন, মিছিল করছেন এবং তিনি এই ঘটনায় পুলিশের কাছে আরো কি কি দাবি করছেন। আমি খুব আশ্চর্য হয়ে গেলাম এবং তাৎক্ষণিকভাবে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে যখন বললাম যে এটি কি করে সম্ভব, তখন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে বললেন যে আমাদের জানা নেই বিষয়টা এবং সংবাদ সম্মেলনের কথাটা আমরা জানতাম না। এবং আমি তখন তাকে ভিডিওগুলো পাঠাইলাম যে আপনারা বলছেন তারা পলাতক, অথচ সে প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে, সে মিছিল করে, তাইলে আপনারা যে সুনামটা অর্জন করেছিলেন 3 দিন আগে মামলাটা নিয়ে, 3 দিন পরে এখন পর্যন্ত গ্রেপ্তারও করতে পারলেন না। ইভেন আমি এডিশনাল কি বলে অতিরিক্ত পুলিশ সুপার আলফা 2 যাকে বলে ক্রাইম, যিনি হেড ওবায়দুর রহমান শামীম, তাকে আমি প্রশ্ন করেছিলাম আজকে টকশোতে যুক্ত হওয়ার জন্য। তিনি আমাকে বললেন যে দাদা আপনি একটু পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে কথা বলেন। আমি অবশ্যই স্যারের অনুমতি পেলে যুক্ত অবশ্যই হব।
আমি পুলিশ সুপার মহোদয়কে আমি দুবার কল দিয়েছিলাম, পরে একটা মেসেজ পাঠিয়েছি, তিনি পরে আমার সাথে কথা বলবেন, তো একটু ব্যস্ততা আছেন। কিন্তু আমি আসলে আজকে চেয়েছিলাম যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যুক্ত হওয়া উচিত ছিল। যদিও আজকে ডিআইজি মহোদয় নবীনগরে এসেছিলেন, আমার মনে হয় আমি এবং টিটু তখন আমরা কসবায় যাচ্ছিলাম, তা নাহলে ঘটনাটি আমরা ডিআইজি মহোদয়ের হয়তো মানে সামনে আনতে পারতাম। যদিও এটা আমি হয়তো আজ রাতেই ডিআইজি মহোদয়ের সঙ্গে কথা বলে এই বিষয়টি আসলে পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না সেই বিষয়টি আমরা জানতে চাইব। এরপরেও যদি আপনার কোনো সাজেশন থাকে লিটন ভাই, তারপর আমরা একটু অন্য আলোচকদের কাছে আসবো আসলে বিষয়টাতে উত্তরণের পথটা কি। আসলে গণতন্ত্র তো আসলে আমরা যেটা বলি যে আসলে আমরা আমাদের অবস্থান থেকে বা আমরা সাংবাদিকতা দৃষ্টিকোণ থেকে আমরা বলি পুলিশ এটা করলো না, কোনো পুলিশটা করা উচিত ছিল। কিন্তু আমি প্রশ্ন কি পুলিশ কি আদৌ কি স্বাধীন? তাহলে প্রত্যেকটি সরকারের আমলে আমরা দেখেছি যে পুলিশ যে যারা সরকার ক্ষমতা থাকে তারা পুলিশকে তারা সেরকম তারা গুন্ডা বাহিনী হিসেবে তাদেরকে ব্যবহার করে। কাজে দেশটার মধ্যে পরিবর্তন হয়নি, আমাদের নৈতিক আচরণ তো আমরা তো অতীত থেকে শিক্ষা নেইনি। কাজে আমরা হয়তো আমরা আক্ষেপ করতে পারি, কিন্তু এটা পরবর্তীতে হয়তো এটা আমরা সান্ত্বনা নিতে পারি যে ঠিক আছে আমাদের দেশটা তো এরকমই, কারণ আমরা তো মানে অতীত থেকে আমরা শিক্ষা নেইনি। কাজে আমরা তো কাজে এখানে যেহেতু বিএনপি জড়িত, সেখানে তারা বর্তমান সরকার ক্ষমতায়, সেখানে তো পুলিশ তাদেরকে ধরতে পারবে না, এটা তো বোঝাই যায় তারা সে ধরনের সাহস রাখে না। তবে রাখলে সেটা ভালো ছিল, পুলিশের ভূমিকাটা উন্নত করতে, কিন্তু তাদের তো চাকরির ভয় আছে, তাই না? তো যাই হোক, আমি যেটা আপনাকে প্রথম যে লাইনে আমি দেখতে চাইছিলাম সেটাতে প্রসঙ্গটা আসি, যে আসলে এই বাজারটাকে নিয়ে কিন্তু আসলে যত সব মূল সমস্যা এই বাজারের নিয়ন্ত্রণটাকে নিয়ে। তো এখানে আপনি মনে আছে যে রবি সাহেব যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিলেন তখন রবি সাহেব কিন্তু এক চাইতে সে বাজারটাকে দখল করেছিলেন, এবং সেখানে কিন্তু আমরা একটা সমকাল আমরা রিপোর্ট করেছিলাম যে সৌজের নোটিশ নিয়ে কোটি টাকার বাণিজ্য, সেখানে কিন্তু রবির বিরুদ্ধে বিশাল বড় কিন্তু সমকালে আমরা রিপোর্ট কিন্তু ছাপা হয়েছিল। যে সেই সময়ে এখানে সৌজের যারা মালিক ডিপার্টমেন্টাল যে সরকারি দপ্তর, সেখানে দুর্নীতিবাজদের সাথে জড়িত, এবং তারাও এখানে থেকে বেশ মোটা অঙ্কের পয়সা পায়, সেটা একবার উচ্ছেদ করে আবার নেয়, আবার উচ্ছেদ করে আবার, এই যে একটা নাটক উচ্ছেদ আর দখল, এই নিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য বা সরকারের যারা বলেন, যারা জনপ্রতিনিধি এবং সরকার দপ্তরে যারা কর্মকর্তা আছে সবাই কিন্তু এর সাথে জড়িত, বাকবন্টক পায়, এটা নিয়ে কিন্তু আমরা বিশাল একটা রিপোর্ট করেছিলাম। তো আমি আপনার মাধ্যমে আমি বর্তমানে আমাদের যে সাংসদ আছেন আমাদের মান্নান ভাই, আমি মান্নান ভাইকে উদ্দেশ্য করে বলবো, যদি মান্নান ভাই এই টকশোটা শুনে থাকেন, যে আপনি বাঙ্গুরা বাজারের যে এখন রাস্তার দুই পাশে যে সরকারি জায়গাগুলো আছে শহরের, সেই সরকারি জায়গাগুলাকে আপনি হয়তো এটাকে পুরোপুরি উচ্ছেদ করে দেবেন এবং স্থায়ীভাবে তারা যাতে এটা দখল করতে না পারে সেই ব্যবস্থা আপনি করবেন। তবে আর দ্বিতীয় অপশন হচ্ছে, যদি সেই ব্যবস্থা আপনি না করতে পারেন তাহলে এখানে আমাদের আপনি কোনো মনে আছে যে আমাদের ফজলুল ইসলাম মজুমদার সাহেব ছিলেন নবীনগরে ইউনো, তখন উনি কিন্তু আমাদের যে হকার্স মার্কেটটা তখন কিন্তু এই সরকারি জায়গাটা কিন্তু প্রভাবশালীদের দখলে ছিল। উনি ইউনো সাহেব করছে কি তা উনি তখন এটা উদ্যোগ নিয়ে সেরা এই জায়গাটাকে সরকারি খাতে, অর্থাৎ সরকারি খাতে নিয়ে এখানে যারা দখল ছিল তাদেরকে বোঝায়, তাদেরকে লিজ দেওয়া হয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট রাজস্ব পাচ্ছে, পাশাপাশি যারা দখলে ছিল তারা কিন্তু এখানে দোকান করতে পারতেছে। কাজে এখানে এই বঙ্গের বাজার থেকে কিন্তু সরকার কোনো রাজস্ব পাচ্ছে না, এখানে যারা চরিত্র খাচ্ছে। তো আমিও ক্ষেত্রে প্রস্তাবনা রাখবো যে ওই জায়গাগুলা যদি একেবারে মুক্ত না রাখা যায় তাহলে সরকারি ভাবে এটা লিজ দেওয়া হোক। লিজ দিলে তাহলে গভর্নমেন্ট একটা রাজস্ব পাবে, আমাদের একটা রাজস্ব আয় হবে, তাহলে এটা মোটামুটি একটা সমাধান হবে। এখানে হয়তো এই ধরনের আর বাণিজ্য আর কোনোদিন হবে না। আমি এটা আপনার মাধ্যমে এই প্রস্তাবটা রাখতে চাই, এবং আমার মনে হয় এই প্রস্তাবটা করলে হয়তো সমস্যার সমাধানটা হতে পারে আর কি। অনেক ধন্যবাদ লিটন ভাই, আমার মনে হয় অসাধারণ আপনি সূচনা করেছেন। আমরা একটু আসতে চাই নবীনগরের আরেকজন সাংবাদিক নেতা, তিনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহিন রাজা টিটু। টিটু, আপনি পুরো ঘটনায় জানেন, এবং পুরো ঘটনা আজকে যখন আমরা কসবা থেকে সন্ধ্যায় আসছিলাম তখন আপনার সঙ্গে গাড়িতে বসে বসে এই বিষয়টা নিয়ে আলাপ করছিলাম যে কিভাবে সংবাদ সম্মেলন হয়, কিভাবে পুলিশ তাদেরকে খুঁজে পাচ্ছে না অথচ তারা প্রকাশ্যে মিছিল করছে। প্রশ্নটা হচ্ছে, আমাদের লিটন ভাই বলছে যে বিষয়টা, এটি আমার মনে হয় সবচেয়ে মূল ঘটনা। তিনি বলেছেন যে এই বাঙ্গুরা বাজারের দুই পাশে যে সহজের জায়গা, যে জায়গাগুলিতে কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে, এবং তিনি বলছেন যখন যেই সরকার ক্ষমতায় আসে তখন সেই সরকারের অঙ্গ সংগঠনের কিংবা সেই সরকারের যে দল, সেই দলের যারা বড় বড় নেতা থাকে স্থানীয় পর্যায়ে বাঙ্গুরার, তারা মূলত নিয়ন্ত্রণ নেয় এই মানে দোকানগুলো থেকে নানান ধরনের টাকা, যেগুলি বলা হয় লাখ লাখ কোটি কোটি টাকা। এবং সেখানে লিটন ভাই আরেকটা যোগ করেছেন যে শুধুমাত্র স্থানীয় নেতারাই যে টাকা নেতা না, সেখানে সড়ক ও জনপদ বিভাগের যারা জেলা এবং উপজেলা পর্যায়ের বড় বড় কর্মকর্তা আছে তারাও কিন্তু ওইদের কাছ থেকে মোটা অঙ্কের টাকার ভাগ পায়, যে কারণে তারা একটা ওই যে
চোর পুলিশ একটা লুকোচুরি খেলা খেলা হয় না, চোরকে ধরতে যায় পুলিশ পায় না, আবার চোর দৌড়ায় পুলিশও দৌড়ায়। এই ঘটনা কিন্তু সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে বাঙ্গুরার স্থানীয় নেতাদের, সেটা বিএনপি আওয়ামী লীগ, যেমন আমরা শুনেছি আওয়ামী লীগ আমলে এই রবিউল আলম রবি এবং তার ভাই শফিকুল ইসলাম কোটি কোটি টাকার বাণিজ্য করেছে, এবং এটি নিয়ে কত মিছিল হয়েছে, মিটিং হয়েছে, এখনকার মতো সংবাদ সম্মেলন হয়েছে। শফিককে বলা হয় মানে মাদকের সাম্রাজ্যের কি সম্রাট, এবং শফিক প্রত্যেক দোকান থেকে কিভাবে টাকা নিয়েছে সেই সমস্ত নিউজগুলো কিন্তু তখন আমরা করেছি। এখন আবার পট পরিবর্তনে আওয়ামী লীগ এখন দেশ ছাড়া, সরকার ছাড়া, এখন বিএনপি ক্ষমতায়। এখন বিএনপির যে যুব দলের নেতা কাউসার কিংবা তার ভাই সেই শামীম, যারা এখন নিয়ন্ত্রণ করছে বাঙ্গুরায়, তারাও নাকি গত 5ই আগস্টের পর কোটি কোটি টাকার বাণিজ্য নাকি সেখান থেকে করেছে। এই ধরনের কথা আমরা নানা লোক মারফত শুনতে পাই। এই যে ক্ষমতার পালাবদল হয়, এবং আমাদের মতো সাধারণ মানুষ কিন্তু সেখানে টাকা নিয়মিত দিয়ে যাচ্ছে ঘর তৈরি করবার জন্য, ঘর ভাঙার জন্য, অথচ তারা কিন্তু ঠিকই হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা। এই অবস্থায় কিন্তু মূলত যে ঘরটি গত 21 এপ্রিল তুলতে গিয়েছিল আমাদের রবিউল আলম রবি অথবা তার ভাই শফিক, তাদের নেতৃত্বে, তখন সেটি বাধা দেওয়া হয়। প্রশ্ন উঠেছে, এতগুলো ঘর যখন তোলা হলো, এতগুলি দোকান যখন তোলা হয়েছে গত 1.5 বছরে, তখন শামীম মিয়া কিংবা কাউসার আহমেদ কাউকে বাধা দেয়নি। অভিযোগ আছে তারা বরং ওই সমস্ত দোকানপাট থেকে নানান ধরনের সুযোগ সুবিধা নিয়েছে। যখন এই রবি, আওয়ামী লীগের নেতা যেহেতু সে, তার ভাই শফিক যুবলীগের নেতা, যখন তারা ঘর তুলতে গিয়েছে তখনই তাদের গায়ে লেগেছে যে না, তারা এতদিন বাহাদুরি দেখিয়েছে তাদের সরকারের আমলে, এবার আমাদের সরকার, আমরা বাহাদুরি দেখাবো। এই কথাগুলি মূলত মানুষজন আমাদেরকে বলে, এবং নানাভাবে সেই সমস্ত তথ্যগুলি আমাদেরকে দেয়া হয়। এই যদি চলতে থাকে, আজকে কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম জনাব ফুরকানুল ইসলাম, ওখানকার বিএনপির একজন বড় নেতা বাঙ্গুরার, তাকে আজকে টকশোতে যুক্ত করতে চেয়েছিলাম। তিনি আমাকে যেটা বললো যে গৌরাঙ্গদা, আমি কাল সকাল 10টায় কাউসার এবং তার ভাই শামীমকে নিয়ে বসবো, এবং আমরা কিছু নিউট্রালিটি, যারা নিরপেক্ষভাবে কাজ করেন সেরকম কিছু লোক নিয়ে দুই পক্ষকে বসানোর চেষ্টা করব। এবং ফুরকান ভাই যেটা আমাকে পরিষ্কার বললেন যে এটি কিন্তু বাংলাবাসীর কোনো সমস্যা না, দুটো পরিবারের মূল সমস্যা। একটি হচ্ছে কাউসার শামীমের পরিবার, আরটি হচ্ছে রবি এবং শফিকের পরিবার। এই দুটো পরিবারে মূলত এই বাংলাটাকে অস্থির করে রেখেছে বিএনপির সময়। এখন কাউসার এবং শফিকের রাজত্ব, শামীমের রাজত্ব চলছে, আর বিগত আওয়ামী লীগের সময় রবি এবং শফিকের রাজত্ব চলেছে। এই দুই পরিবার থেকে মূলত বাংলাবাসী পরিত্রাণ চায়। সেই পরিত্রাণের উপায় কি, এবং এর নেপথ্যে আর কোনো এই সংঘর্ষের পেছনে কোনো কারণ আছে বলে আপনি মনে করেন কিনা? শাহিন টিটু। ধন্যবাদ। আজকের এই নবীনগরের কথার 439 পর্বে আজকে যারা অনুষ্ঠানটি দেখছেন এবং এখানে যেসব আলোচক বৃন্দ আছেন, আমি সকলকে জানাই বৈশাখী শুভেচ্ছা, যদিও বৈশাখ লেট হয়ে গেছে। এখন আজকের গত 21 এপ্রিল যে ঘটনা হয়েছে, আসলে ওখানে আপনার উত্তর দিয়ে ফেলছেন অনেকগুলার, যে অনেকেই দোকান তুললো তখন বাধা দেওয়া হয় নাই। শামীম যখন দোকান তুলতে গেল, এটা সম্ভবত রবি চেয়ারম্যানের মামাতো ভাই, সে দোকান তুলতে যাওয়ার পর বাধা দেওয়া, ওই এক পক্ষ বাধা দিল, বাধা দেওয়ার পর রবি ওখানে যে উপস্থিত হলো, পাশাপাশি হাজী কাউসার আরো উপস্থিত হইলো। কিন্তু ভিডিওতে যেটা দেখলাম, বাধা যেই দেওয়া হয়েছে এটা নিশ্চিত যে দোকানটুকু করতে দেওয়া যাবে না, কারণ তারা আগে লুটপাট করেছে, এখন আমরা করব, সেজন্য হয়তো এটা আটকাইছে। বাস্তবতা হলো, এটার গভীরে যদি আমরা প্রবেশ করি, তাহলে আসছে বাঙ্গরা বাজার, যেমন নবীনগরের দুইটা স্বর্ণ মহল বলে খ্যাত, একটা হলো বালু মহল, সেটা ছিল স্বর্ণ মহল, আর নবীনগরের বাঙ্গরা বাজার সড়ক ও জনপদের শত মানে একর একর জায়গা হলো এখন স্বর্ণ মহল। এটা আগের তো হয়ে আসছে। এখানে কয়েক একর জায়গা রাস্তার দুপাশে রুটস এন্ড হাইওয়ে, এই জায়গাটুকু তারা না দিচ্ছে লিজ, স্থায়ী বন্দোবস্ত দিচ্ছে না, অস্থায়ী বন্দোবস্ত দিচ্ছে না, সরকারি ভাবে কিছুই করছে না। তাদের যুগ সাজেছে, পট পরিবর্তনের আগেও তারা এটা এখানে গড় উঠিয়েছিল, প্রত্যেক দোকানদার থেকে টাকাও নিয়েছিল, লক্ষ লক্ষ টাকা নিয়েছে। দোকানের খরচ 10 টাকা হইলে 20 টাকার ভাউচার হয়েছে। যদি অন্য কোথাও প্রশাসনে কিংবা এটার সাথে যারা জড়িত তাদেরকে 5 টাকা দিলে 20 টাকার ভাউচার করেছে। এভাবে রবি চেয়ারম্যান গংরা আগে এগুলা করেছে। ঠিক যখন সরকার পতনের কিছুদিন আগে যেভাবেই হোক
এই বাজারটুকু কিন্তু নিমিষেই একেবারে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। 5ই আগস্টের আগেই মনে হয়। তো এই বাজারটুকু যখন ঘুরিয়ে দেওয়া হয় 5ই আগস্টের পর আবার পুনর্দখল শুরু হয়, যা মূলত এই বাঙ্গরা বাজারের ওই আপনি একটু আগে মানে বুরহান ভাই না কার নাম যেন বললেন, ভুলে গেছি, উনি যে কথাটা বলেছেন মূলত এটাই ঘটনা। ফুরকান ভাই ফুরকান ভাই ফুরকান ভাই যে কথাটা বলেছেন এটাই মূলত ঘটনা। বাঙ্গরা বাজারের রাজনীতি শুধুমাত্র বাজার কেন্দ্রিক। নবীনগরে বিভিন্ন জায়গার রাজনীতি বিভিন্ন স্টাইলে, কোথাও গোষ্ঠী কেন্দ্রিক, কোথাও দেখবেন একটা স্কুল কেন্দ্রিক রাজনীতিক আছে, পক্ষ বিপক্ষ স্কুলটাকে কেন্দ্র করে হয়। ঠিক বাঙ্গরা বাজারের রাজনীতিটা হইলো শুধুই বাজার কেন্দ্রিক। এ বাজার একটা স্বর্ণ মহলে পরিণত হয়েছে। এ বাজারের দখল, এ বাজারের যারা ব্যবসায়ী আছেন তারা 2 টাকা লাভের আশায় 2 লাখ টাকা দিয়ে দেন, তা আমার দোকানটা উঠতে হবে, দোকানটা উঠাইতে পারলে আমার ব্যবসা। কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান না। এই সমাধানের জন্য আপনি যে কথা বলছেন, আমি মনে করি এই বাজারটুকুকে সম্পূর্ণভাবে মুক্ত করে দেওয়া হোক। এই বাজার মানে সড়ক ও জনপদের অধীনে, তাদের অধীনে এটা থাকবে। কিন্তু এখন কথা হলো সড়ক ও জনপদের লোকজন কিংবা এখানে পুলিশ তো 24 ঘন্টা যায় পাহারা দিতে পারে না, রাতের অন্ধকারে অনেকে যায় ঘর তুলে ফেলে 2টা 4টা 5টা। কিন্তু আমার কথা হচ্ছে যখনই তুলবে 5 দিন 7 দিন 10 দিনের ভিতরে এটা অ্যাকশন করেন, তাহলে 1বার 2বার 3বার অ্যাকশন হলে কিন্তু পরবর্তীতে আর এটা কেউ সাহস করবে না। সেজন্য আমি বলি আমার সুস্পষ্ট প্রস্তাব, সেটা হলো সড়ক ও জনপদের জায়গা সড়ক ও জনপদ বুঝে নিবে। এই সড়ক ও জনপদের জায়গা দিয়ে এখানে দলীয়করণ কিংবা রাজনৈতিক চাপ কিংবা আপনার ওই গোষ্ঠীগত দ্বন্দ্ব যেন আর প্রকাশ্যে না আসে। এই সড়ক ও জনপদের জায়গা নিয়ে যেন আর কোটি কোটি টাকার অবৈধ বাণিজ্য না হয়, এই সড়ক ও জনপদের জায়গা নিয়ে যেন আর খুনাখুনি না হয়, এই সড়ক ও জনপদের জায়গা নিয়ে যেন আর কোনো প্রকার বিশৃঙ্খলা না হয়, এটাই হলো আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ টিটু, আপনি থাকবেন। খুবই চমৎকার বলেছেন যে আসলে আধিপত্য বিস্তার নিয়ে এই বাঙ্গুরা বাজারের যে দুটি মূলত এখন পক্ষ এবং প্রতিপক্ষ দাঁড়িয়েছে। একটি পক্ষ হচ্ছে বর্তমান বিএনপির অঙ্গ সংগঠন যুব দলের 2 নেতা, তারা আপন 2 ভাই, এবং অপরদিকে হচ্ছে সাবেক আওয়ামী লীগ নেতা রবিউল আলম রবি চেয়ারম্যান এবং তার ভাই যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম। আমার মনে হয় এই দুটো পক্ষকে নিয়ে যদি এখানে লিটন ভাই যে আমাদের মাননীয় সাংসদের প্রতি আহ্বান জানিয়েছে এবং সেখানে যদি প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করে সাংসদের নেতৃত্বে দুটো পক্ষকে বসিয়ে দিতে পারে, আমার মনে হয় তাহলে এই পূর্ব বিরোধের জের ধরে যে অস্থিরতা সেখানে বিরাজ করছে এবং কেউ কেউ বলছে এটি হয়তো খুন খারাপিত যেতে পারে, ঘটনা ওই দিকেই যাচ্ছে। আমরা ওখানে একজন যুক্ত হয়েছে আরেকজন সেখানকার সাংবাদিক জসিম উদ্দিন, আমরা জসিম উদ্দিনকে স্বাগত জানাচ্ছি। আমাদের সিলেট থেকে যুক্ত হয়েছেন অত্যন্ত একজন প্রাজ্ঞ বিশ্লেষক আহমেদ ফরহাদ ভাই, তিনি কি আছেন? ফরহাদ ভাই, ফরহাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি তো অসুস্থ, তারপরেও আমরা আপনাকে ডাকি এই কারণে যে আপনি যখন কথা বলেন খুব যৌক্তিক ভাবে শানিত ভাবে আপনি আপনার বিশ্লেষণগুলি করবার চেষ্টা করেন। এই যে প্রশাসনের একটি গাফিলতি আমি বলবো, প্রশাসন যেখানে এক পক্ষের মামলা নিয়ে গ্রেফতার করে আরেক পক্ষের মামলা নিয়ে তাদেরকে সংবাদ সম্মেলন করবার সুযোগ করে দেয়, এই যে প্রশাসনের যে নিরপেক্ষতা হারানোর বিষয়টি মূলত সরকারকে মূলত প্রশ্নবিদ্ধ করে, সরকারকে বিব্রত করে এবং এই ধরনের প্রশাসনিক নিরপেক্ষতা না থাকার কারণে কিন্তু বিগত যে 17 বছরের ফেসিবাদ বলা হয় যে সরকারটিকে আওয়ামী লীগের, তারা কিন্তু ডুবেছে মূলত এই পুলিশের এই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে না থাকবার কারণে। যদিও লিটন ভাই জোর গলায় বলেছেন যে আমাকে তিনি উদ্দেশ্য করে বলেছেন যে আপনি আশা করুন কিভাবে এটি রাজনৈতিক সরকারের আমলে পুলিশ স্বাধীনভাবে কাজ করবে। পুলিশ হচ্ছে যেই সরকার ক্ষমতায় থাকবে সেই সরকারের, তিনি খুব স্ল্যাগ লঙ্গে বলেছেন যে পেটুয়া বাহিনী বা গুন্ডা বাহিনী হিসেবে কাজ করে, যেটি মিডিয়াতে আমরা অহরহ দেখছি। আপনি একজন বিশ্লেষক হিসেবে প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসনের কাছে এবং স্থানীয় দুটো গ্রামের অন্য কোনো সাধারণ মানুষ কিন্তু এই বিষয়গুলিতে খুব বেশি কোনোভাবে জড়িত না, শুধু দুটো পরিবার, একটি বিএনপির একটি আওয়ামী লীগের, একটি রবির পরিবার একটি কাউসারের পরিবার, এই দুটো পরিবারকে কিভাবে আসলে একসঙ্গে বসিয়ে যেটি প্রস্তাব করেছেন লিটন ভাই যে মাননীয় সাংসদ কিংবা প্রশাসনকে নিয়ে করা যায়, সেই বিষয়টি যদি একটু টাচ করেন। এবং আমি যেটি বলেছি যে সংঘর্ষের নেপথ্যের আসল ঘটনা কি সেটি ইতিমধ্যেই বেরিয়ে গেছে যে পূর্ব বিরোধ, আধিপত্য বিস্তার এবং এই বাজার থেকে
প্রশাসন এবং স্থানীয় নেতারা, যেই সরকার যখন ক্ষমতায় থাকে তখন লাখ লাখ কোটি কোটি টাকা তারা লুটপাট করাটাই হচ্ছে মূল কাহিনী। এখানে অন্য কোনো ঘটনা আর নেই। এরপরে যদি আপনার কাছে এ নিয়ে কোনো অবজারভেশন থাকে সেটি যদি আপনি একটু তুলে ধরেন। আহমেদ ফরহাদ। ধন্যবাদ দাদা, সবাইকে শুভেচ্ছা যারা আজকে আলোচক হিসেবে আছেন, আর দর্শক নন্দিত এই নবীনগরের কথায় যারা আজকে দেখতেছেন সবাইকে শুভরাত্রি। বিষয়টা আসলে খুবই স্পর্শকাতর এবং আমাদের নবীনগর কেন জানি প্রতি সপ্তাহে বিভিন্ন ইস্যু নিয়ে হট অফ দ্য ডিস্ট্রিক্ট এবং হট অফ দ্য কান্ট্রিতে থাকে। আমরা নানাভাবে চিত্রায়িত করার চেষ্টা করি যে নবীনগর ইতিহাস ঐতিহ্য অনেক সমৃদ্ধ, কিন্তু একটি জনবহুল উপজেলা, তার সমস্যাও অনেক গভীর। এবং আমাদের নবীনগরে যেহেতু শিল্পায়নের প্রভাবটা খুবই কম, শিল্প নাই, কৃষি নির্ভর অর্থনীতি এবং প্রবাসীদের উপর নির্ভরশীল, যার কারণে ওই নবীনগরে জলমহাল, স্বর্ণমহাল, ঘাট দখল, মাঠ দখল, এইটাই কিন্তু নবীনগরের অর্থনীতিটাকে টিকিয়ে রাখছে। এবং এটা শুধু আপনার বাঙ্গরা বাজার না, আপনি যদি নবীনগরের বাজারগুলোকে সার্ভে করেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখবেন দখল করে মাঠ, মানে এই বাজারগুলো তৈরি। আপনি আলিয়াবাদের যে তঞ্জুবুলি মার্কেট যেটা বলবেন, এটা কিন্তু আসলে খালের জায়গা দখল করে এখন ভরাট করে সকালবেলা বাজার বসে। তো আমি ছোটবেলায় দেখেছি এখানে আসলে কোনো বাজার ছিল না, কেরাই নৌকা দিয়ে আমরা গোপালপুর থেকে ওই জায়গাতে যেতাম আর কি। তো এটা একটা বিষয় যে আমাদের এই জায়গাগুলোতে সরকারি যে নীতি আছে সেই নীতিগুলো বাস্তবায়ন করা দরকার। সড়ক ও জনপথের যে জায়গা, সেই জায়গাটা আসলে জোর দখল করেই ব্যবহার করতেছে, এটাই নিশ্চিত হওয়া গেল। আর এইটার একটা জনগণের কিন্তু একটা দাবি আছে আপনার কোম্পানিগঞ্জের সাথে নবীনগরের রাস্তার যে প্রশস্তিকরণ, এবং ওই বাঙ্গরা বাজারে কিন্তু সবচেয়ে বড় ট্রাফিক জ্যামটা লাগে। তো এটা যদি রাস্তা প্রশস্তকরণের যে একটা দাবি আছে সেটা যদি করা হয়, তাহলে জায়গা অধিগ্রহণের দরকার পড়বে না বাঙ্গরা বাজারে, যেহেতু সড়ক ও জনপথের জায়গা আছে। আমার মনে হয় মাননীয় সংসদ সদস্য এই বিষয়টা বিবেচনায় রাখতে পারেন। এবং সড়ক ও জনপথ থেকে যদি দোকান কোঠা তৈরি করে সেটা বরাদ্দ দেওয়া হয়, যেহেতু এটা ডিসি তফসিলের জায়গাও না, এখানে আসলে এসিল্যান্ড এবং ডিসি থেকেও কিছু করার আসলে নাই, যেহেতু জায়গাটাই টোটাল আলাদা একটা ডিপার্টমেন্টের। ওই জায়গার বিষয়ে যে কোনো সিদ্ধান্ত কিন্তু আসলে সড়ক ও জনপথ থেকেই নিবেন, এটা হচ্ছে বিষয়। আর লিটন ভাই যে কথাটা, লিটন ভাইয়ের সাথে আমি একমত। টিটু ভাই যে বিষয়টা বলছেন সেটাও, যে এটা যেহেতু সড়ক ও জনপথের জায়গা এবং নবীনগরের সাথে কুমিল্লার যে লাইফলাইন যে রাস্তা সেটার মাঝখানে, তো এটাকে আসলে মানুষের জীবন জীবিকা এই বাজারের সাথে কিভাবে পরিচালনা করা যায় সেই বিষয়টা দেখা যেতে পারে। আর বাঙ্গরা বাজারে যতগুলো নিউজ আমি দেখলাম, পড়লাম, আপনি বিষয়টা আমি দেখতেছিলাম, এখানে আসলে দুই পক্ষই সন্ত্রাসের লালন করেন। বিশেষ করে সাবেক যিনি নেতা রবিউল চেয়ারম্যান, উনিও খুব একটা ভালো মানুষ না, এবং উনি আসলে জোরপূর্বক এখানে ঘর করতে আসছিলেন। আবার বর্তমানে যারা উপজেলা যুব দলের যিনি সদস্য সচিব, উনিও বাধা দিতে গেছেন। তো পুলিশের উচিত ছিল এখানে একটা নিরপেক্ষ ভূমিকা পালন করা, উভয় পক্ষ থেকেই যারা মারমুখী ভূমিকায় আছেন দুই পক্ষকেই গ্রেপ্তার করা। যেহেতু এখন সরকার দলীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা, এবং তাদের একটি অঙ্গ সংগঠনের উপজেলার সদস্য সচিব, পুলিশ হয়তো সেই জায়গায় তাদেরকে ছাড় দিয়েছে, যে বিষয়টা আসলে হওয়া উচিত না। আর রবিউলের যে বিষয়টা, সাবেক চেয়ারম্যান যিনি, এখানে আসলে তাকে বাজারে আটকিয়ে রাখার যে বিষয়টা নজির স্থাপন করা হয়েছে, এটা আসলে কোনোভাবেই কাম্য না, এবং আমাদের এই বিষয়গুলো নিয়ে আরো বেশি চিন্তা ভাবনা করা উচিত। আর রাষ্ট্রীয়ভাবে আপনি প্রশাসনের যে কথাটা বললেন, আসলে আমরা কেন জানি মনে হয় যে 5 আগস্টের পরে আমরা কোনো সেক্টরেই আমরা খুব বড় ধরনের কোনো শিক্ষা নেইনি। আমাদের মিডিয়া থেকে শুরু করে আমাদের প্রশাসন, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের সিভিল সোসাইটি, আমাদের জনগণ, আমরা আসলে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যে একটা বিশাল পরিবর্তন আসছে, পৃথিবীতে নজিরবিহীন ঘটনা, যে একটি রাজনৈতিক দল, যেটা একটা সুপ্রাচীন প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, 1949 সালে প্রতিষ্ঠিত, একটা রাজনৈতিক দলের টোটাল সেটআপ দেশ থেকে পালিয়ে যায়, প্রতিটি থানার পুলিশ খালি হয়ে যায়, এটা তো একটা নজিরবিহীন ঘটনা। কিন্তু এত ঘটনার পরেও পুলিশের পোশাক চেঞ্জ করে দেওয়া হলো, এখন আবার পুলিশ তার আগের পোশাকে ফেরত যেতে চায়। কিন্তু পুলিশের যে সংস্কারের যে কথা বলা হলো, বা ইন্টারিম গভর্নমেন্ট যে সংস্কার নিয়ে অনেক কথা বললেন, অনেক সময় ব্যয় করলেন, পুলিশের কিন্তু মাইন্ডসেটে কোনো ধরনের কোনো পরিবর্তন আসে নাই। কিন্তু আপনি শাহবাগে আজকেও দেখেন যে মব করে জুলাই আন্দোলনের 2 জন নেতৃবৃন্দকে কিভাবে মারধর করা হয়েছে, পুলিশ কিন্তু তাকে ওইখানে সেভ করে না। একজন কলেজ শিক্ষিকাকে ওসির সামনে বিএনপি দলীয় একজন নেতা চপেটাঘাত করলেন, জুতা দিয়ে বাড়ি দিলেন, কিন্তু ওইটাতে কিন্তু পুলিশের ওসি বসা, উনি মানে এজ এ মানুষ হিসেবে তো উনি গিয়ে সেভ করবেন একজন নারী শিক্ষককে, ওইখানে পুরুষরা অনেকেই বসা ছিলেন, কেউ কিন্তু করে নাই। তো আমাদের দেশে
আসলে সমাজবিজ্ঞানের লেন্স থেকে যদি দেখি, আমাদের সমাজে অবক্ষয়টা মারাত্মক আকার ধারণ করেছে। আমাদের প্রত্যেকটা জায়গায় প্রফেশনালিজমের ঘাটতি আছে। আমরা যে রবিউলের ঘটনাটাকে মব বলি, মবেরও কিন্তু সুনির্দিষ্ট সংজ্ঞা আছে। রবিউল কিন্তু নিজেও এখানে প্রটেস্ট করতে গেছে, তার মামাতো ভাই যখন ঘরটা তৈরি করতে যায়, শামীম। তাইলে এটাকে কিন্তু সরাসরি আমরা ওইভাবে মব বলতে পারি না। আপনি মবের বাংলাদেশে যদি আপনি উৎকৃষ্ট উদাহরণ দেখেন, তাহলে মবের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আপনার 2018 সালে আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের উপর যে আপনার কুষ্টিয়া আদালতে যে হামলাটা হয়, এটা হচ্ছে মবের উৎকৃষ্ট উদাহরণ। একজন বিচার প্রার্থী আদালতে যাওয়া অবস্থায় একদল সন্ত্রাসী উনাকে মেরে আহত করে ফেলছে। তো রবিউল নিজেও একজন সন্ত্রাসী, এবং তাকে যারা বাধা দিয়েছে তারাও সন্ত্রাস লালন করে, এবং এটা সর্বজন বিদিত যে তারা কোটি কোটি টাকার বাণিজ্য করে। এখন এইখানে আমাদের যারা প্রশাসনের লোকজন আছেন, বিশেষ করে ইউনো মহোদয় আছেন, তাদের এখানে একটা সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করতে হবে। এখানে সড়ক ও জনপদকে এক করতে হবে। সড়ক ও জনপদকে নিয়ে বসে এখানে যদি একটা পার্মানেন্ট সলিউশন বা একটা নীতিমালা করা হয়, বা দোকান কোটা করা হয়, অথবা উচ্ছেদ করা হয়, যাই করা হোক একটা সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে করা হবে। যদি এটা ওই গ্রাম্য সালিশ বৈঠকের মধ্যে বসে সমাধান করা হয়, এটা আসলে স্থায়ী কোনো সমাধান হবে না। আজকে শামীম মারা যাবে, কালকে হয়তো রবিউল মারা যাবে, তারপরে আরেকজন রবিউল তৈরি হবে, সে আবার চেয়ারম্যান হবে, সে হয়তো কোনো দলের পদ পদবি নিয়ে আসবে, এবং একজন আরেকজনের বিরুদ্ধে থেকে আপনার ওই দখল বাণিজ্য চলবে। আপনি একটা স্থায়ী সমাধান করতে গেলে অবশ্যই একটা সুনির্দিষ্ট লিখিত নীতিমালা থাকবে, একটা ইজারা ব্যবস্থা থাকবে। সেই ইজারা ব্যবস্থায় মানুষ আবেদন করে দোকান কোটা বরাদ্দ নিবেন, অথবা জায়গাটা সড়ক ও জনপদের উচ্ছেদ থাকবে। এখানে কোনো ধরনের স্থায়ী হাট বসবে না। আপনি হয়তো সপ্তাহে একটা টেম্পোরারি হাট বসাতে পারেন, যেহেতু মানুষের জীবন জীবিকা এখানে জড়িত। এছাড়া আসলে এটা ওই গ্রাম্য সালিশ বৈঠকের মাধ্যমে বসে এটা স্থায়ী কোনো সমাধান হবে না। এটা হয়তো সাময়িক সমাধান হতে পারে, এবং এটা আপনার জিয়ে থাকবে। আবার যখন ক্ষমতার অপব্যবহার হবে, আবার যখন সুযোগ পাবে, তখন একজন আরেকজনের উপর হামলা করা শুরু করবে। এবং আমাদের এই সারা বাংলাদেশে আমরা কোনো স্থায়ী সমাধানের দিকে যাই না, আমরা কিছু সাময়িক সমাধান নিয়ে আসি, যেটা পরবর্তীতে রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে যায়। তো আমার মনে হয় দাদা, এই বিষয়গুলো নিয়ে আমাদের আরো চিন্তা ভাবনার দরকার আছে। আমাদের সরকারি যে প্রশাসনের অর্গানগুলো আছে, তাদেরকে সবাইকে নিয়ে একটা ইন্টিগ্রেটেড মিটিং দরকার, যেখানে ডিসি থাকবেন, যেখানে ইউনো থাকবেন, এসিলেন্ট থাকবেন, এবং অবশ্যই সড়ক ও জনপথের যারা কর্তা ব্যক্তি আছেন জেলা এবং উপজেলা, তারা থাকবেন, এবং থেকে এদেরকে ইয়ে করা। এবং আপনি যেই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, যেই বক্তব্যটা, সেটা হচ্ছে আপনি ওই একজন বিএনপি স্থানীয় নেতার কথা বলেন, ফুরকান সাহেব। উনি যে কথাটা বলেছেন, আমার মনে হয় যে উনার কথাটা একটা ভালো সমাধানের ইঙ্গিত দিচ্ছে। যে দুপক্ষ যেহেতু এই বাজারটাতে লুটপাটের বিষয়ে সোচ্চার, তাইলে এদেরকে বাদ দিয়ে নিউট্রাল ভাবে ওনারা আলাদাভাবে এই বাজারটা ম্যানেজ করতে পারেন কিনা। হয়তো এটা একটা মন্দের ভালো হতে পারে। আমার মনে হচ্ছে যে এটা একটা মন্দের ভালো হতে পারে। আর মাননীয় সংসদ সদস্যকে আবারও ধন্যবাদ জানাই আজকের আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে। উনি সংসদে যেভাবে ওনার ভয়েস রেজ করতেছেন, ব্রাহ্মণবাড়িয়ার অপরাপর এমপিরা আসলে ওইভাবে ভয়েস রেজ করতে পারতেছেন না। আমাদের উপর উনার উপর আমাদের যে আস্থা এবং বিশ্বাস ছিল, সেটা আসলে এখনো বহাল আছে। এবং উনি যেইভাবে নবীনগরের সমস্যা সংসদে তুলে ধরেছেন, বিগত সময়গুলোতে যারা এমপি ছিলেন, আমরা কিন্তু নবীনগরের এমপিদেরকে খুঁজতাম যে সংসদ অন্তত কিছু কথা বলবেন, কিন্তু আমরা আসলে হতাশ হতাম। কিন্তু বর্তমান সাংসদ আব্দুল মান্নান সাহেব এই বিষয়ে আমাদেরকে খুবই আশাব্যঞ্জক কথাবার্তা বলতেছেন। আশা করি যে যদি নবীনগরে উনার মাধ্যমে উন্নয়নের ধারা যদি অব্যাহত থাকে, সেটা নবীনগরবাসীর জন্য আশীর্বাদ স্বরূপই হবে। সবাইকে শুভরাত্রি দাদা। আর অবশ্যই সবার আলোচনা শুনবো। আশা করি আমাদের যারা সংশ্লিষ্ট স্টেকহোল্ডার আছেন তারাও। অনেক ধন্যবাদ আহমেদ ফরহাদ ভাই। আমি জানি খুবই অসুস্থ, এবং আপনি অলরেডি বিছানায় আছেন বেশ কিছুদিন যাবত। তারপর আপনি সময় দিয়েছেন এবং বেশ কনস্ট্রাকটিভলি কিছু ভালো আলোচনা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু আবার ঢাকায় একটু আসতে চাই। যুক্ত হয়েছেন আমাদের ওই এলাকায়, অর্থাৎ বাঙ্গুরা বাজার এলাকায় যার বাড়ি লাউর ফতেপুর, তিনি হচ্ছেন অভিজিৎ বণিক। আমরা এবার একটু অভিজিৎ বণিকের সাথে যুক্ত হতে চাই। অভিজিৎ, আপনি যদি শুনতে পেয়ে থাকেন, আপনি ইতিমধ্যে 3 জন আলোচকের বক্তব্য শুনেছেন। সর্বশেষ যিনি আহমেদ ফরহাদ, ইনি একজন এনজিও বিশেষজ্ঞ, তার বাড়ি নবীনগরে। তিনি অত্যন্ত যৌক্তিক শাণিতভাবে বিশ্লেষণ করেন প্রতিটি ঘটনার। নবীনগরের কথায় ইতিমধ্যে তিনি তার একটি অবস্থান শক্তভাবে তৈরি করেছেন পাঠক এবং দর্শকদের কাছে। তিনি কিন্তু একদম খোলামেলা সুস্পষ্টভাবে বললেন যে যেই দুটো পক্ষ বাঙ্গুরা বাজারটিকে নিয়ন্ত্রণ করতে চান, তাদের একটি হচ্ছে আওয়ামী সরকারের আমলে যে রবিউল চেয়ারম্যানের পক্ষ, আরেকটি হচ্ছে বর্তমান বিএনপি সরকারের আমলে কাউসার আহমেদের পক্ষ। তিনি পরিষ্কার বলেছেন দুটো পক্ষই
সন্ত্রাসীদেরকে লালন করে, এবং সন্ত্রাসীদেরকে লালন করে পালন করে তারা কিন্তু যার যার সরকারের আমলে ফায়দা লুটে নিচ্ছে, এবং যেটি বলা হচ্ছে মূলত আধিপত্যের লড়াই। আসলে এখানে মূল জায়গাটা তিনি টাচ করতে পেরেছেন এবং বলেছেন যে 5ই আগস্টের পর আমরা একটি প্রাচীন রাজনৈতিক দলের যে বিধ্বংসী অবস্থা আমরা দেখেছি, যে দলটিকে এখন খুঁজে পাওয়া যায় না, যে দলের প্রধান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পর্যন্ত পালিয়ে যেতে হয়েছে। প্রত্যেকটি আওয়ামী লীগ নেতা, কর্মী, সমর্থকরা অনেকে এখন পর্যন্ত আত্মগোপনে। এত বড় একটি ঘটনার পরও আমরা সেখান থেকে শিক্ষা নিচ্ছি না বলে তিনি কিন্তু সুস্পষ্টভাবে বলেন, এবং এই ঘটনাগুলো কিন্তু তারই ইঙ্গিত যে দেশ বোধহয় আর পরিবর্তন হচ্ছে না। তা না হলে আওয়ামী লীগ সরকারের আমলে যা দেখেছি, বিএনপি সরকারের আমলে এবং বিগত 1.5 বছরে ডক্টর ইউনূসের সরকারের আমলেও তার চেয়ে আরো বেশি ভয়াবহ ঘটনা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি। একজন সচেতন নাগরিক এবং একজন সচেতন গণমাধ্যম কর্মী হিসেবে আজকের যে বিষয়বস্তু, যে এই ঘটনার আসলে নেপথ্যে কি, এটি ইতিমধ্যে কিন্তু বের হয়ে গেছে। এরপরও যদি আপনি বলতে চান যে এই সংঘর্ষের পেছনে আসলে আরো কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো বলে এ থেকে উত্তরণের কোনো পথ আপনার কাছে আছে কিনা, যেখানে ফুরকানুল ইসলাম ফুরকান ভাই আমাকে কিছুক্ষণ আগে বলছিলেন কাল সকাল 10টায় তিনি একটি পক্ষের সঙ্গে বসবেন, আরেকটি পক্ষের নেতারা যেহেতু জেলে আছেন তাদের সঙ্গে তিনি বলেছেন প্রয়োজনে জেলখানার গেটে গিয়ে তিনি তাদের সঙ্গে মতামত নেবেন, এবং পরে সবাইকে নিয়ে, প্রশাসনকে নিয়ে, মাননীয় এমপিকে নিয়ে তিনি এই ঘটনার একটি উত্তরণের পথ খুঁজে বের করবেন। তিনি ফুরকানুল ইসলাম ফুরকান ভাই, এই ঘটনাটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, বা এছাড়া আপনার নিজস্ব কোনো অবজারভেশন এই ঘটনা নিয়ে আছে কিনা? জনাব অভিজিৎ বণিক, একটু আনমিউট হতে হবে অভিজিৎ বণিক। ধন্যবাদ দাদা, এবং অনুষ্ঠানটি যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত আমি আমার বক্তব্য শুরু করার আগে যারা আমাদের আলোচক আছেন এখানে দেখা যাচ্ছে না, আমি তাদেরকে একটু দেখতে চাই, তারপরে আমার কথা বলাটা শুরু করতে চাই। এক হচ্ছে আমাদের লিটন ভাই, আর এক হচ্ছে আমাদের টিটু ভাই। দুজনকেই আমি স্ক্রিনে দেখতে চাই, কারণ কিছু বিষয় আমি বলতে চাই যেগুলো আচ্ছা, আহ, এখানে এখানে অভিজিৎ, হ্যাঁ। আপনাকে একটা স্পেশালি থ্যাঙ্কস দেই, আপনাকে আমি থ্যাঙ্কস দেই। এই যে এখন একজন আসছেন, এই যে স্ক্রিন থেকে অফ হয়ে যাওয়াটা, এটা কিন্তু খুবই আমার কাছে বিব্রতকর মনে হয়, এবং আমার কাছে মনে হয় এটা আমার জন্য খুব লজ্জাস্কর। সারা দেশের মানুষ আমাকে প্রায়ই ফোন করে যে দাদা আপনি যাদেরকে নেন তাদের অনেকেই দেখি স্ক্রিন অফ করে রাখে, আপনি স্ক্রিন অফ করে রাখা এই দামি লোকগুলিকে, এত মূল্যবান লোকগুলিকে আপনি কেন নেন, যারা নিজেদেরকে এতটা মূল্যবান মনে করেন? তো আপনাকে ধন্যবাদ যে আপনি কথাটা বলেছেন। তারা যদি শুনে থাকেন, ইতিমধ্যে রিটন ভাই চলে এসেছেন, আমি মনে করবো যে অন্তত টক শো চলাকালীন যদি আপনার মনে হয় যে আপনার এখানে থাকতে সমস্যা হয়, আপনি লিভ নিয়ে চলে যাবেন, কিন্তু এভাবে স্ক্রিনটা অফ করে রাখলে এটা আমাদের জন্য একটা লজ্জাস্কর বিষয়। অনেক ধন্যবাদ অভিজিৎ, কন্টিনিউ করেন প্লিজ। স্ক্রিন অফ অনেক সময় করা লাগে, অনেক সময় ব্যক্তিগত বিষয়গুলো থাকে, 1-2 মিনিটের জন্য থাকতে পারে। আমি এই জন্য এটা করা ঠিক না। এটা কোনো জাতীয় টেলিভিশনে আপনি কখনোই দেখবেন না, কোনো টেলিভিশনে জাতীয় ন্যাশনালে কখনোই এইভাবে স্ক্রিনকে অফ করে রাখে না। আমি আমার বক্তব্য শুরু করার আগে আমি বলছি, এখন বাজে রাত 11টা। আমরা বক্তব্য অনেকেই এখানে বক্তব্য দিয়েছেন। আমি সবার কাছে অনুরোধ করব বক্তব্যটা যেন বাঙ্গুরা বাজার কেন্দ্রিকই থাকে। সারা বাংলাদেশের বিষয়ে বাঙ্গুরা বাজার টকশোতে আইনা লাভ নাই। সারা বাংলাদেশে কি হয়েছে এগুলো দরকার নাই। আমাদের নবীনগরে কি হয়েছে, আমাদের বাঙ্গুরাতে কি হয়েছে সেই বিষয়টা জানা দরকার সবার আগে। প্রথমত খুব দুঃখ করে আমাদের লিটন ভাই বলেছিলেন টকশো আজকে যে সংবাদ সম্মেলনে ইনভাইট পায় নাই। আপনিও বলেছেন গৌরঙ্গদা, আপনিও ইনভাইট পান নাই, টিটু ভাইও ইনভাইট পায় নাই। আমি সেদিন একটা কথা বলেছিলাম দুঃখেশ্বরে আপনার ফেসবুকের যে টক শোতে, সেখানে আমি একটা মন্তব্য করেছিলাম নবীনগরের সিনিয়র কারা। অর্থাৎ এই কথাটি কিন্তু আপনাদেরকে অবমূল্যায়ন করে বলিনি। এই কথাটি বলা উদ্দেশ্য ছিল যারা সিনিয়র তারা অবমূল্যায়িত হচ্ছে। আপনারা কিন্তু আজকে এই সংবাদ সম্মেলনে আপনারা ইনভাইট পান নাই, সুতরাং আপনারা জানবেন কি করে। আচ্ছা, আরেকটি বিষয়, নবীনগরে এই বাঙ্গুরার যে ঘটনাটাকে নিয়ে আজকে এত ঘটনা, এত চতুর্দিকে এত আলোচনা, এত কিছু হচ্ছে, এর গভীরে কিন্তু আমরা যাই নাই। এর গভীরে আমাদের যেতে হবে। এর গভীরে যদি যাই তাহলে আমরা অনুসন্ধান যদি করে দেখি, রবিউল আলম রবির পরিবারে এবং কাউসার শামীম ভাই এবং কাউসারের পরিবারের, দুই পরিবারের খুব মিল মহব্বত ছিল একটা সময়, খুবই মিল মহব্বত ছিল। তাদের তুচ্ছ ঘটনায় তাদের মধ্যে সম্পর্ক ডিসকানেক্ট হয়, এমনকি তারা কেউ কাউকে সহ্য করার মতো অবস্থায় নাই। 2020 সালে নবীনগরে ঈদের দিন বাঙ্গুরা বাজারে
একটা এই দুই পরিবারের ঝগড়া হয়, এবং ঝগড়া হওয়ার পর তখন আওয়ামী লীগ সরকার যেহেতু ক্ষমতায় ছিল, সেখানে কাউসারকে অ্যারেস্ট করা হয় এবং কাউসারের সাথে আরো দুজনকে অ্যারেস্ট করা হয়। সেখানে পুলিশ ধরে নিয়ে যায় এবং সেখানে তারা বেশ কয়েকদিন জেল খাটে। মূলত সেখান থেকেই সূত্রপাত। আর বর্তমান সূত্রপাতটা হলো 5ই আগস্ট সরকার পতনের পর এবং সরকার পতনের আগে এই বাজারে সভাপতি ছিলেন রবিউল আওয়াল, চেয়ারম্যান। যখন 5ই আগস্টের পর সরকার পতন হলো, তখন রাতারাতি মানে আমি বলবো, এটা আমি জানি, আমার এই বক্তব্য শোনার পর পক্ষে যাদের যাবে না তারা আমার বিপক্ষে নানান কথা বলবে, এবং যারা পক্ষে যাবে তারা নানান মানে সাধুবাদ জানাবে। 5ই আগস্টের পর যখন সরকার পতন হলো, রাতারাতি মানে কিভাবে দ্রুততম সময়ের মধ্যে রবিউল আলম রবিকে সভাপতি পদ থেকে বাদ দিয়ে হাজী কাউসারের আপন ভাইকে সভাপতি করা হয়, এবং সভাপতি করার পর থেকেই মূলত এই দ্বন্দ্বটা আরো বেশি প্রকট আকার ধারণ করে। এটা যখন সভাপতি হওয়ার পর রবিউল আলম রবি থেকে বিভিন্ন দোকানপাটের থেকে টাকা নিয়েছে এরকম অজুহাত দিয়ে বা এরকম অভিযোগের ভিত্তিতে তার থেকে টাকা আদায় করা হয়, এবং এই সূত্রপাতগুলো একটার পর একটা ঘটনা ঘটে, এবং তারা মূলত আজকে বেশ কয়েক মাস ধরেই উত্তেজিত অবস্থায় ছিল কে কার বিরুদ্ধে মানে শুধুমাত্র একটা অজুহাত খুঁজছিল যে একটা ঝগড়া হওয়া দরকার। আপনারা শুনে অবাক হবেন, এই গত 3-4 দিন আগে যে বাঙ্গুরা বাজারে যে ঘটনাটি ঘটলো, এই ঘটনাটি অনেকে বলা হচ্ছে যে সরকারি জায়গায় দোকান করার কারণে। আসলে আপনারা যদি বাঙ্গুরা বাজারে সরজমিনে যান আপনারা এবং সত্য এবং তথ্য নির্ভর সংবাদ করতে যান, তাহলে গিয়ে দেখবেন বাঙ্গুরা বাজারে প্রচুর অবৈধ দোকান, যেখানে অনেক দোকানপাট করা হয়েছে। এই রবিউল আলম রবির এই যে ভাই বা রবির আত্মীয় স্বজনের যে দোকানটাতে নিয়ে ঝামেলা, এটা হলো যে তারা হাজী কাউসাররা তারা সম্ভবত দাবি করেছিল যে এরকম যে আপনারা যেহেতু দোকানটা করছেন তো আরেকটু পিছায়া করেন, কারণ ভবিষ্যতে রাস্তার জন্য এটা দরকার হইতে পারে। মূলত এরকম একটা তুচ্ছ ঘটনাই দুই পক্ষের মধ্যে এই গন্ডগোলের সৃষ্টি, এবং গন্ডগোলের এমন ভাবে সৃষ্টি আপনি যদি দেখেন, এখানে দেখবেন যে হাজী কাউসারের ভাই ভাতিজা তারাও রক্তাক্ত জখম, এমনকি আপনার যদি দেখেন রবিউল আলম রবি নিজে জখম, রবিউল আলম ভাই রবির আপন ভাই শফিক, তাকেও প্রচুর ভাবে রক্তাক্ত করা হয়েছে। এবং আপনি যদি নানানভাবে যদি দেখেন, সেখানে নানানভাবে হাজী কাউসারের নাম আসছে যে হাজী কাউসার এখানে ইনভলভ। এখানে আমরাও বলার চেষ্টা করছি হাজী কাউসার ইনভলভ, কিন্তু একটা ভিডিও দেখলাম আমি, সেই ভিডিওটা আমাকে নানানভাবে আমি এটা সংগ্রহ করেছি। সেখানে দেখলাম রবিউল আলম রবি ভাই বলতেছিল যে কাউসার আমাকে ঠেকাইছে, আমাকে মানে উদ্ধার করছে। আবার অপর দিক দিয়ে অন্য পক্ষ বলছে যে রবিউল আলম রবিকে কাউসাররাই মূলত মব সৃষ্টি করে তাদের বিরুদ্ধে মিছিল করায়া তাদেরকে আটকায়া এটা করা হয়েছে। আপনি যদি বাস্তব অনুসন্ধান করতে যান, রবিউল আলম রবিদের বর্তমান এখন ক্ষমতা না থাকলেও তাদেরকে এইভাবে আটক করার মতো ক্ষমতা আসলে বাঙ্গুরা বাজারের এরকম কারোর এখনো নাই। কিন্তু বিষয়টা হলো মানে দুই পক্ষ এতটাই উত্তেজিত হয়ে গেছিল, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কেউ বা কারা রবিউল আলম রবিকে ভিতরে নিয়ে গেছে, এবং ভিতরে নিয়ে গিয়ে শাটার আটকিয়ে নানান ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা প্রকৃত ঘটনা, যেহেতু আমি উপস্থিত ছিলাম না, নানান ঘটনাগুলো মানে শোনা যাচ্ছে। রবিউল আলম রবিকে পিটাইছে এবং শফিককে পিটাইছে, কাউসারের ভাইকে বড় ভাইকে মারধর করা হয়েছে, এগুলো করা হয়েছে। এরপর আপনি দেখেন বলা হচ্ছে যে পুলিশ গায়ে উদ্ধার করছে। তো উদ্ধারের সংজ্ঞাটা কি? উদ্ধার করার নামে তাকে আপনারা নিয়ে গেলেন থানায় নিয়ে গিয়ে তাকে আবার চালান করে দিলেন। তো যারা তাকে উদ্ধার যদি হয়ে থাকে, তাহলে তাকে কেউ মেরেছে, তাকে কেউ আক্রমণ করেছে, তো যারা আক্রমণ করেছে তারা কোথায়? তো আমি বলবো যে এটা একটা তুচ্ছ ঘটনাকে অনেক বড় আকার মানে রূপ দেওয়া হয়েছে। এবং আপনি বাঙ্গুরা বাজারের যে ঘটনা নিয়ে আপনি কথা বলেছেন একটু আগে, যে ফুরকানুল ইসলাম ভাই, ওনার সাথে আপনার কথা হয়েছে। আমার ধারণা বর্তমান প্রেক্ষাপটে ফুরকান ভাই হলো একমাত্র উপযুক্ত ব্যক্তি বর্তমানে নবীনগরে বা বাঙ্গুরায়, যার দ্বারা এই দুই পক্ষের
ঝামেলা আপাতত নিরসন করা সম্ভব, এটা আমি বিশ্বাস করি। দুই পক্ষকে মানে শান্ত পরিস্থিতিতে নিয়ে আসার জন্য ফোরকান ভাই ভূমিকা রাখতে পারে। কিন্তু বাঙ্গুরা বাজার কেন্দ্রিক বিগত এইটা অনেকে বলছে যে কাউসারের পক্ষরা বলছে 17 বছর তারা নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু 5ই আগস্টের পরে আপনি যদি দেখতে যান নানান ভাবে বাঙ্গুরা বাজার কেন্দ্রে কিন্তু বাণিজ্য আছে। সেই বাণিজ্য 1000 টাকা না, লাখ টাকা না, সেটা কোটি টাকাকেও ছাড়িয়ে যাচ্ছে। আপনারা বাঙ্গুরা বাজার, এই যে আমি বলবো আজকে যে নবীনগরের অনেক সাংবাদিক বাঙ্গুরা বাজারে দৌড়িয়ে গিয়েছেন সংবাদ সম্মেলন নামে, এটা কি সংবাদ সম্মেলন? সংবাদ সম্মেলন কি এভাবে করে? আমি জানি সত্য কথা বললে কোনো পক্ষই কাউকে পছন্দ করে না। সংবাদ সম্মেলন এভাবে করে না, এখানে কি অভিজিৎ মানে এখানে যে প্রশ্নটি আমি লিটন ভাইকেও করেছিলাম, যে যিনি সংবাদ সম্মেলন করছেন তিনি পাল্টা একটি মামলায় প্রধান আসামি, অর্থাৎ কাউসার আহমেদের ভাই শামীম আহমেদ, যিনি বাজার কমিটির সভাপতি এবং সেখানকার ইউনিয়ন যুব দলের সভাপতি। সংবাদ সম্মেলনে আমার বহু স্নেহভাজন এবং খুব প্রিয়ভাজন কিছু সাংবাদিককে আমি সেখানে দেখেছি। আমি একটু তখন কসবাই ছিলাম, যারা অনেকে লাইভ দিয়েছে। আমার প্রশ্ন, হ্যাঁ, এখানে বাংলাদেশের বিখ্যাত যে মানে প্রখ্যাত যে মানে এনটিভি কাউসার, তাকে আমি খুব স্নেহ করি। কাউসারও সেখানে দেখলাম যে সে ক্যামেরা নিয়ে ঘোরাচ্ছে, দেখাচ্ছে। কাউসারকে যদি আজকে আমি এখানে যুক্ত হতে বলেছিলাম, কাউসার বললো যে দাদা আমার একটু প্রবলেম আছে, আমার একটু শারীরিক সমস্যা। তো কাউসারের মতো এনটিভিতে কাজ করে সেও একটি প্রশ্ন করতে পারলো না যে শামীম ভাই আপনি তো প্রধান আসামি, আপনি তো পুলিশ বলে আপনি পলাতক, অথচ আপনি এখানে কিভাবে সংবাদ সম্মেলন করেন, কিভাবে মিছিল করেন? এখানে কি নবীনগরের যেটি মানে রিটন ভাই অত্যন্ত রাগত স্বরে বলেছে যে যারা সেখানে গিয়েছেন তারা আসলে এই প্রশ্নটা করবার মতো সেই যোগ্যতা রাখে কিনা। আসলে এই বিষয়টি আপনি ঢাকায় সাংবাদিকতা করেন, স্থানীয় সাংবাদিক দীর্ঘদিন যাবত আছেন, আপনাকে কি বিব্রত করে না? আচ্ছা, আপনি প্রথমত কাউসারের প্রসঙ্গ তুলেছেন। কাউসারের বাড়ি কিন্তু বাঙ্গুরা। আপনি চাইলেও কাউসার অনেক কিছু করতে পারবে না, কারণ ওইখানে শক্তির মহড়া চলছে। বাঙ্গুরাতে চলছে শক্তির মহড়া, দুই পক্ষের শক্তির মহড়া। আপনি আজকে এটা আপনি যত ভাবেই বলেন না কেন, যত এমপি মহোদয় বা ইউনো মহোদয় বা ফুরকান ভাই যত ভাবেই আপনারা এই সমস্যার সমাধান করেন না কেন, এই বাঙ্গুরা বাজারে আজকে না হোক 10 বছর পরে হলেও এই দুই পরিবারের যদি সমাধান না হয় তাহলে খুনে খুন হবে, আপনারা নিশ্চিত লিখে রাখতে পারেন। কারণ রক্তের বদলে তারা রক্ত নেবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস বলছেন যে ওরা এই প্রকাশ্যে সংবাদ সম্মেলন করেছে, তারা তো করবেই ভাই। এখন তারা যে সুযোগ যদি আপনি দেন তাহলে তারা কেন করবে না? এটা আর তাদেরকে তো আপনি আসামি বলে তো এরকম পুলিশের পক্ষ থেকে বা সরকারি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে তো এরকম কোন রকমের ট্রিট করা হয় নাই যে তারা অপরাধী। তারা তো তাদের সব স্বাভাবিক জীবনযাপন তারা করবেই। এটা এখন আইন শৃঙ্খলা বাহিনী তার সঠিক প্রয়োগ করবে কিনা সেটা তাদের বিষয়। এটা আপনাকে মানে চিন্তা করতে হবে, এটা আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়। এখানে আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষতা রাখবেন কিনা বা এটি সমাধান করবেন কিনা এটা আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়। কিন্তু সংবাদ সম্মেলনে আপনি বলছেন যে এখানে তারা প্রকাশ্যে বক্তব্য দিচ্ছে, এখানে দিচ্ছে, হ্যাঁ সেটা কাম্য ছিল না। কারণ এক পক্ষকে আপনি তুচ্ছ ঘটনায় জেলখানায় চালান করে দিবেন, আরেক পক্ষ মামলা করবে, তাকে আপনারা ধরবেন না, সেটা হয় না। আপনাকে আইন করলে আইনটাকে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে হবে, আইনকে তার সমান গতিতে চলতে দিতে হবে। কিন্তু সেটা না দিয়ে যদি আপনি এক পক্ষকে সুবিধা দেন আরেক পক্ষকে আপনি অসুবিধায় ফেলেন, তাহলে তো তার মানে হচ্ছে অভিজিৎ, তার মানে আমরা বুঝে গেলাম যে আসলে আইন তার নিজস্ব গতিতে চলছে না, নিশ্চয়ই আইন বাধাগ্রস্ত হচ্ছে। আমরা 5 মিনিট পর আবার আপনার কাছে আসবো। আমি একটু সেখানকার স্থানীয় সাংবাদিক জসিমকে অনেকদিন পরে পেয়েছি। জসিম উদ্দিন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জসিম, আমরা বেশ কিছু আলোচকের কাছ থেকে শুনছিলাম যে বাঙ্গুরা বাজারে সম্প্রতি সংঘটিত দুই পক্ষের সংঘর্ষের নেপথ্যে আসলে কোন ঘটনা। মোটামুটি সকল আলোচকরাই কিন্তু বলেছেন যে এটি মূলত আধিপত্যের দ্বন্দ্ব। এখানে দুটো পক্ষ দুটো রাজনৈতিক ধারায় বিভক্ত। বাঙ্গুরার সাধারণ মানুষের এটি কোনো সমস্যা না, এবং সেখানে কোটি কোটি টাকার বাণিজ্য জড়িত আছে। যখন যেই সরকার ক্ষমতায় আসে তখন সেই সরকার, যারা লেজুর ভিত্তি করে, যারা দলীয় নেতা কর্মী পেটোয়া বাহিনী আছে, তারাই সেই সুযোগগুলো নিচ্ছে। আওয়ামী লীগ আমলে রবি চেয়ারম্যান এবং তার ভাই শফিক নিয়েছে, এখন বিএনপির আমলে বিএনপির মতাদর্শী বিশ্বাসী কাউসার এবং তার ভাই শামীম তারা নিচ্ছে। এর বাইরে আপনার কাছে আর কোনো, যেহেতু আপনি স্থানীয় সেখানে সাংবাদিক, দীর্ঘদিন যাবত সেখানে কাজ করেন, যদিও আমাদের অভিজিৎ বলছিল যে আমি ঢাকায় থাকি, আমি যে কথাটা বলতে পারি, এনটিভির কাউসার বাঙ্গুরায় বসে এই দুই পক্ষের বিরুদ্ধে কথা বলার মতো সাহস রাখেন না। আপনি কি সেরকমই সাহস রাখেন না জসিম?
ধন্যবাদ সবাইকে। আজকে যারা আলোচনায় অংশগ্রহণ করছেন সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি অনেকটা ক্লান্ত, আজকে ঢাকায় আসছি আর কি, জরুরি কাজে। আমার আম্মা অসুস্থ, অপারেশন করাতে হবে, সেই জন্য এমন অবস্থায়ও যুক্ত হয়েছে। এই জন্য কারণ আমি শুধু একটি কথাই বলতে চাই, মামলার বিষয়টা তো আপনারা সবাই বলছেন, পক্ষদের বিষয়গুলো নিয়ে কথা বলছেন, যেগুলো বলছেন যথার্থই বলছেন। এগুলোর বাইরে আমারও তেমন কোনো তথ্য আমার কাছে আপাতত নাই। তবে একটা বিষয় হচ্ছে কি, ভাঙ্গুড়া বাজারের বাজারটা আসলে আমাদের রাজনৈতিক নেতা যারা যারা ক্ষমতায় থাকে তাদের কাছে একটা বাণিজ্যের উৎস, এটা আমি বিশ্বাস করি না। কেন করি না? কারণ এরকম বাণিজ্যটা কিন্তু ফয়জুর রহমান বাদল সাহেবের আমলে হওয়ার সুযোগ, মানে এর আগেও যখন ছিল ফয়জুর রহমান বাদল সাহেব যখন লাস্টবার এমপি হয়েছে, তখন কিন্তু উনি একটা সুকৌশলে বাজারটা কিন্তু খালি করছিল। এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। সুকৌশলে কিন্তু উনি বাজারটা খালি করছিল, এবং আমরা নবীনগরের সবচেয়ে আমি বলবো একটা বড় ধরনের অভিযান, এরকম অভিযান নবীনগরে আর কোথাও কোনো জায়গায় হয়েছে কিনা আমি জানি না। একেবারে পুরো নবীনগরকে না, শুধু ব্রাহ্মণবাড়িয়া জেলাকে একটা নাড়া দিয়ে দিচ্ছে, এমন ধরনের একটা অভিযান কিন্তু এই বাঙ্গুরা বাজারে হয়েছিল। তো বাঙ্গুরা বাজারকে নিয়ে আসলে মূলত এই ধান্দামিটা যারা করে, ক্ষমতার কাছাকাছি যারা থাকে, ক্ষমতার কাছাকাছি থাকা কিছু দুর্বৃত্ত আছে যাদের কাজই হচ্ছে বিভিন্ন এলাকায় এরকম অবস্থা তৈরি করা এবং ওখান থেকে ফায়দা নেওয়া। এটা বাঙ্গুরা বাজার হচ্ছে নাম্বার 1 নবীনগরের মধ্যে। অনেকগুলো বাজারই কিন্তু এই কাজটা হচ্ছে। এটা সেটা সলিমগঞ্জ হচ্ছে, সেটা ওই বিদ্যাকুট হচ্ছে, সেটা 22 মৌজা হচ্ছে, সেটা শিবপুরও হচ্ছে। এই কাজগুলো কিন্তু করতেছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, এই সরকারের আমলে যারা আছেন, 5ই আগস্টের পরে যারা দায়িত্বে আসছেন, ওই যে অভিজিৎ বণিক যে কথাটা বলেছেন যে দ্রুত রাতারাতি কমিটি পরিবর্তন গুলো কারা করছে, এগুলো কিন্তু আমাদেরকে ফাইন্ড আউট করার দরকার আছে। কারণ এই লোকগুলো আজকে বিএনপির বেনিফিশিয়ারি, আবার আওয়ামী লীগ সরকার বা অন্য কোনো রাজনৈতিক দলের বেনিফিশিয়ারি কারা, তাদেরকেও কিন্তু আমাদেরকে চিহ্নিত করার প্রয়োজন আছে। কারণ তারাই হচ্ছে প্রকৃত দুশ্মন, যারা এই যে রোডগুলোর উপরে দোকানপাট বা মার্কেট প্রতিষ্ঠা করার জন্য নেপথ্যে কলকাঠি নাড়ে এবং পরবর্তীতে এটার বেনিফিট নেয় আর দায়টা চাপাই দেয় লোকাল লোকজন যারা আছে তাদের উপর। আমি গত কয়েকদিন আগে কাউসারের সাথে এমপি সাহেবের একটা প্রোগ্রামে দেখা হয়েছিল। কাউসার আমাকে বলল যে বিগত সময়ে রবি ভাই চেয়ারম্যান সাহেব যে কাজগুলো করছে এগুলো নিয়ে অনেক কথা বলছে, কিন্তু সে এই কাজটা এখন যে হচ্ছে এটার জন্য এরা কোনো প্রভাব বিস্তার করছে না এবং এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত না, তারা জড়িত না। তা আমি আমার তরফ থেকে আমি বলছি যে কাউসার, তোমরা যে কথাগুলো বলো এই কথাগুলো আমরা কিন্তু আসলে মানতে পারি না। কারণ আমাদের তো সাংবাদিকতার বাইরেও এই এলাকায় অবস্থান, এই তথ্যগুলো কিন্তু গোপন থাকে না। মানুষ কিন্তু বলা বলি করতেছে যে এখন তো আবার টাকার বিনিময়ে এগুলো হচ্ছে, এগুলো বন্ধ করো। আমি বললে তো আসলে লাভ হবে না। আর পুলিশকে আমরা দোষিত লাভ নাই, পুলিশ এবং প্রশাসন যারা আছে তারা তো সরকারের তোয়াজ করে চাকরি করে। সরকারের যারা দায়িত্বে থাকে, বিশেষ করে এমপি উপজেলা চেয়ারম্যান যারা থাকে, তারার ভূমিকাটা কি? এই যে ঘটনাটা আজকে এতদিন যাবত রান করলো, এটা তো আমার কাছে একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে এটা আরো বৃদ্ধি পাক, এটা এখানে কোনো রাজনৈতিক অপকৌশল কাজ করতেছে। এটা হচ্ছে আমার রাজনৈতিক নেতাদের উপরে মতামত যে তারা এই কাজগুলো করতেছে। আর সাংবাদিকদের বিষয়টা যেটা বললেন, আজকে মানববন্ধনের বিষয়টা, আমি তখন ঢাকা আসতেছিলাম রিক্সা গাড়ির মধ্যে, আমি দেখে আসছি ওখানে অনেক সাংবাদিক দেখলাম যে উপস্থিত ছিল। এই বিষয়গুলো নিয়ে কথা বলার মতো আমি জানি না ওখানে যারা আছে। এখন আমি যদি বলি অনেকে হয়তো মনে কষ্ট পাবে যে উনি নিজেকে অনেক বড় মনে করতেছে। এই বিষয়গুলো সম্পর্কে কাদের, মানে আমরা যারা সাংবাদিক এখানে উপস্থিত ছিলাম, আমাদের যারা উপস্থিত ছিল তাদের কার কাছে কয়টা তথ্য ছিল এবং এই তথ্যের ভিত্তিতে কি ধরনের প্রশ্ন করা যেত এবং পরিস্থিতিটাকে লাগাম টেনে ধরার জন্য কিছু কৌশল অবলম্বন করা, প্রশ্ন করা যেত, এখানে কি সেই ধরনের সাংবাদিক ছিল? এটা না থাকার অন্যতম কারণ হচ্ছে প্রত্যেকটা এলাকায় দেখবেন কোনো ঘটনা ঘটলে আমাদের কিছু সাংবাদিকরা দৌড়ঝাঁপ শুরু করে সেখান পর্যন্ত পৌঁছে এবং তারা একটা পক্ষ নিয়ে তারা প্রচারণা ফেসবুক অনলাইন টনলাইনে একদম গরম করে ফেলে। তো তারা যে গরমটা করে, এই গরমটা তো আপনি আমি করতে পারি না। আপনার আমার মিডিয়াতে কিন্তু এটা হয় না, কারণ আপনি আমি লিখতে গেলে আমাদেরকে আইন কানুন বুঝে শুনে লিখতে হয়।
আর তাদেরকে লিখতে গেলে তাদের বক্তব্য প্রচার করতে গেলে কিন্তু এগুলোর প্রয়োজন হয় না। তো তারা যেটা পারে সেটা একজন মানুষের উদ্দেশ্যকে সাধন করার জন্য একেবারে মানে যথেষ্ট পরিমাণ কাজ তারা করতে পারে। তো সেই হিসেবে তো তাদেরকে ডাকাটাই স্বাভাবিক। তো সবাই যে ছিল এমনটা না, কিছু লোকজন ভালো ছিল যারা প্রশ্ন করার মতো সামর্থ্য রাখে, কিন্তু তারা প্রশ্নগুলো করে নাই, এড়িয়ে গেছে। এই বাস্তবতা যদি আমাদের চলতে থাকে তাইলে আপনার নবীনগর তো আপনার যতই বলেন না, আপনার উপর থেকে প্রধানমন্ত্রী বলুক, সংসদে আমাদের এমপি সাহেব বলুক, নবীনগরকে নিরপেক্ষ দৃষ্টিতে আইনের শাসন প্রতিষ্ঠা এগুলো নিয়ে ওনারা কাজ করবেন, দলমত নির্বিশেষে মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন। আদৌ কি এগুলো সম্ভব? এগুলো আমার জানা মতে এগুলো কখনোই সম্ভব না। কারণ তলে তলে এই স্বজনপ্রীতি এবং ওই যে দুর্বৃত্তদের লালন, সন্ত্রাসীদের মদত দেওয়া, এগুলো আমাদের রাজনৈতিক একটা কালচারে পরিণত হয়ে গেছে। যারাই ক্ষমতা থাকে তারাই কাজগুলো করার চেষ্টা করে, তাদের পক্ষে কিছু লোকজন থাকে। আমি এমপি সাহেবের একদম। কাছে একটি জিনিস পরিষ্কার বলতে চাই, যদি উনি স্বচ্ছতার সাথে উনি ওনার কথার বাস্তবায়ন ঘটাতে চান, তাহলে উনি যেহেতু আজকে নবীনগর আছে, নিশ্চয়ই মেসেজ গুলো তো ওনার কাছে আছে এবং আগামীকালকে উনি থাকবেন, কারণ শুক্র শনিবার উনি থাকেন। উনি একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেই। কারণ আমি একটা জিনিস বুঝি, ওনার অন্য এমপিদের তুলনায় উনি একটু ব্যতিক্রম। ওনার কিন্তু চাওয়া পাওয়ার কিছু নাই, ওনার হারানোরও কিছু নাই, অর্জন করানোর মতো যথেষ্ট কোনো ইয়া নাই যে বলে আমার পায়ে একদম আমার কিছু করতে হবে। ওনার শেষ বয়সে উনি এমপি হয়েছেন, দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার, এবং ওনার সব ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত, ওনার স্ত্রী নাই, ওর পারিবারিক কোনো পিস্টান নাই। তো সেই জায়গা থেকে ওনার সুযোগ আছে সার্বজনীন এমপি হওয়ার। উনি ওনার এই একদম একদম আমার মনে হয় জসিম, আপনার কথাটা একদম পরিষ্কার যে অন্তত যেহেতু মাননীয় সাংসদ, তার চাওয়া পাওয়ার কিছু নেই। আমরা বিগত অন্তত 5 থেকে 7টি টকশোতে এই কথাটা সকলেই এক বাক্যে বলেছি। অ্যাডভোকেট এম এ মান্নান তিনি একজন ভালো মানুষ, তার চাওয়া পাওয়ার কিছু নেই, তিনি এই বিষয়টি গুরুত্ব সহ দেখবেন। আমরা সেই বিষয়টিতে সেকেন্ড রাউন্ড আপে বিস্তারিত আলোচনা করব। এবার আমরা একটু আসতে চাই আমাদের আরেক বন্ধু জাহাঙ্গীর আলম ইমরুল, তিনি কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন। যদিও যেখানে ঘটনাটি ঘটেছে সেই বাঙ্গুরা বাজারের পাশেই হচ্ছে তার পৈতৃক নিবাস, এবং তিনি সপ্তাহে অন্তত একবার হলো তার বাড়িতে আসেন, এই বিষয়টি আমরা জানি। জাহাঙ্গীর আলম ইমরুল, আপনি যদি শুনতে পেয়ে থাকেন, যদিও আমি আপনাকে যখন বলছিলাম এই টকশোতে আসবার জন্য, আপনি কিন্তু বারবার বলছিলেন যে দাদা এটার মধ্যে আমার নিয়েন না, যে তোমার বাড়িটা এখানে। সত্য কথা বলতে গেলে আসলে দুপক্ষই আমার উপরে হয়তো একটু রুষ্ট হবে, একটু কষ্ট পাবে, যদিও আমি কাউকে পড়ুয়া করে কখনোই কথা বলি না। এরপর আমি রিকোয়েস্ট করে বলেছি, যেহেতু ভাই আপনার বাড়িটা এখানে, আপনি যেভাবে বিষয়টাকে আসলে অবজারভেশন করতে পারছেন সেটা হয়তো অন্যরা সেভাবে পারবে না। তো আমার কথা তিনি রেখেছেন, তিনি এসছেন। আমরা এবার সেই জাহাঙ্গীর আলম ইমরুল, যিনি মাছরাঙা টিভিতে কাজ করেন, আমার অত্যন্ত প্রিয়ভাজন, তার কথা শুনবো। ইমরুল, যদি শুনতে পেয়ে থাকেন, দুটো বিষয় আপনাকে বলে দিব, তার উপরে আপনি বলবেন, এবং পুরো বিষয়টা নিয়ে আপনার কোনো অবজারভেশন থাকলে, আসলে এর পেছনে আর অন্য কোনো কারণ আছে কিনা, কেন বারবার এই বাংলা বাজারটি অস্থির হচ্ছে, এর থেকে উত্তরণের কি পথ, সবগুলি বিষয়ে কথা বলবেন। তবে দুটো পয়েন্ট, একটি হচ্ছে অভিজিৎ বণিক সুস্পষ্ট ভাষায় বলেছে, যদি এই ঘটনাটি যে পর্যায়ে চলে যাচ্ছে, যদি এর কোনো সুষ্ঠু সমাধান না হয়, তাহলে শেষ পর্যন্ত হয়তো বা খুন খারাপির মতো ঘটনা ঘটতে পারে। এবং আমাদের জসিম এইমাত্র বললেন যে এর সমাধান আদৌ সঠিক ভাবে সম্ভব কিনা তার জানা নেই। তবে যদি মাননীয় সাংসদ, যার কোনো চাপ পাওয়া নেই, তিনি যদি আন্তরিকভাবে দুই পক্ষকে নিয়ে বসেন, যেটি আমাদের ফুরকানুল ইসলাম ফুরকান ভাই কালকে সকাল 10টায় এক পক্ষকে নিয়ে বসবেন, এবং তিনি আমাকে বলেছেন যে গৌরাঙ্গতা প্রয়োজনে আমি প্রশাসনের নেতৃবৃন্দকে নিয়ে এটির আমি সমাধান। ইমরুল, হ্যাঁ জাহাঙ্গীর আলম ইমরুল, হ্যালো ইমরুল, হ্যালো আহ, ইমরুল, শুনতে শুনতে পাচ্ছেন? আমি আমি শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, এখন পরিষ্কার, এখন পরিষ্কার। আচ্ছা, আসলে আমি ইয়ের থেকে আমাদের
জসিম ভাইয়ের কথাগুলো পুরোপুরি শুনছি, বাকি অন্যদের কথাগুলো ওইভাবে আমি শুনতে পাইনি। আমি তো অন্য একটা ইয়াতে ব্যস্ত ছিলাম, ঢুকছি আমি সবার পরে, আপনারা দেখছেন। তা আমি গৌরাঙ্গদা আমার কথাটা বলেই দিয়েছেন যে আমি আসলে যেহেতু এলাকার একটা প্রশ্ন আমি এখানে ঢুকতে চাই নাই, যে আজকের এই পার্টটাতে আমি ঢুকতে চাই নাই, কারণ বাঙ্গরা বাজারটা এখানে ন্যায্য কথাটা শোনার মানুষের বা মানসিকতা সম্পন্ন মানুষ হয়তো সবার থাকবে না। আপনি ন্যায্য বলবেন আর এটি তারা শুনবেন, শুনে এটা হজম করতে চেষ্টা করবেন বা বোঝার চেষ্টা করবেন, এই মানসিকতা সম্পন্ন মানুষের খুবই ঘাটতি। অন্তত আমি মানে তারা সহনশীলতারা কম দেখাবেন, কারণ তারা পারস্পরিক ভাবে দীর্ঘদিন যাবত এতটাই একে অপরের প্রতি অ্যাগ্রেসিভ হয়ে আছেন। বিশেষ করে এটার প্রধান কারণ হচ্ছে রাজনীতি, দ্বিতীয় কারণ হচ্ছে বাঙ্গরা বাজারের যে অর্থনীতি। যেখানে রাজনীতি এবং অর্থনীতি জড়িত, সেখানে আমি জাহাঙ্গীর রাজাবাড়ি গ্রামের যত বড় সাংবাদিকই হই না কেন, সেটা তারা ইতিবাচক ভাবে নাও নিতে পারে বা না নেওয়ার আশঙ্কাটাই বেশি। এই জন্য আমি চাই নাই যে এটাতে ঢুকতে। আর পাশাপাশি এখানে যেহেতু একটা অর্থনৈতিক ব্যাপার আছে, তো আমি দেখতে পেয়েছি যে নবীনগরের সাংবাদিকরা তারা অতীতে খুব দ্রুতই চলে আসেন এবং আসার পরে এটা পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে নেন, একটা ভাগ হয়ে যায়। বিশেষ করে আমরা দেখছি এই যে গাজীরহাট আর সরির বাঙ্গরা বাজারটা যখন উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলো, তখন সাংবাদিকরা দুইটা ভাগে আসছে। এক ভাগকে বোঝানো হলো যে গাজীরহাটের লোকজন টাকা দিয়ে বাঙ্গরা ভাঙাইছে, এটাও তারা বিশ্বাস করলেন এবং এটা তারা তাদের মতো প্রচার করলেন। আরেক ভাগকে বোঝানো হলো এটা রবি চেয়ারম্যান টাকা খেয়ে ভেঙে দিছে, এটা তারা কেউ বিশ্বাস করলো। অর্থাৎ সাংবাদিকরা তখন তারা তাদের যেই নৈতিকতা কিংবা তাদের যে নিজস্ব চিন্তার জায়গাটা, তাদের নিজস্ব অবজারভেশন, এইটাতে না থাকার কারণে সাংবাদিকরাও যখন একটা পক্ষ হয়ে যায়, তখন বাঙ্গরা বাজারের এই কথাগুলো সঠিকভাবে বলার একটা লোক আর তখন থাকে না। তো এমন একটা প্রেক্ষাপটে আমি যখন আজকে সত্য বলতে যাব, তো এটা একটু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তো তারপরে বলি যে এই যে যারা ঘটনা ঘটছে, তারা দুই পক্ষই আমার খুব মানে চলাফেরায় কাছের মানুষ। আমি প্রত্যাশা করব যে একটি পক্ষের সাথে যেহেতু আমাদের বর্তমান এমপি মহোদয়ের ওতপ্রোতভাবে জড়িত, দীর্ঘদিন যাবৎ তাদের রাজনৈতিক একটা সম্পর্ক রয়েছে, বিশেষ করে মজনু ভাই, শামীম ভাই, কাউসার, এদের সাথে যেহেতু আমাদের মাননীয় সংসদ সদস্যের একটা রাজনৈতিক সম্পর্ক আছে, এবং নির্বাচনের আগে যখন গণসংযোগ হয়েছে, আমি দু একটা গণসংযোগে আমি বর্তমান এমপি মহোদয়ের সাথে আমি নিজেও বাজারে ওনার সাথে হেঁটেছি, তখন দেখতাম, এবং হেঁটে এসে এবং কাউসারের দোকানে বসেছে, সেখানে নানান কথা হয়েছে এবং ভবিষ্যৎ অনেক পরিকল্পনার কথা হয়েছে। এই বাজারটা যানজট মুক্ত করার কথা বলা হয়েছে এবং বাজারটার যেই আজকে 4 লেনের কথা বলা হচ্ছে, 4 লেন করতে গেলে যেই দুই পাশের দোকানগুলো একটু উচ্ছেদ করা দরকার, এই সত্যটা লোকাল লোকজন বলে না বা বুঝে না, তাদেরকে বোঝানো হয় এক পক্ষ ভেঙে ফেলা হচ্ছে। এই কথাগুলো বলা হয়েছিল এবং উনি ক্ষমতায় গেলে এই জায়গাগুলোর সমস্যার সমাধান করবেন। আপনারা একটা নবীনগর থেকে একটা রোগী নিয়ে যখন কুমিল্লা মেডিকেলে যাইতে চান, বাঙ্গরা বাজারটা পার হইতে প্রায় 1 ঘন্টা লেগে যায়, এইগুলোর সমাধান হবে বলছেন। মূলত কিন্তু এই জায়গাগুলোতে নিয়ে এই ঘর ভাঙা ওঠা, আপনি এখন দেখবেন যে যে ঝগড়াটা সৃষ্টি হয়েছে সেটাও কি এরকম একটা ঘর নিয়েই। আমি জানি না ঘরটা কার কতটুকু বৈধ অবৈধ সেটা বলতে চাই না, এরকম একটা ঘর নিয়ে, অর্থাৎ তার মানে কি এই জায়গাটায় দখল বেদখল, এই বাজারটাকে নিয়েই সবার একটা রাজনীতির একটা কেন্দ্রবিন্দু হচ্ছে এই বাজার। সুতরাং যেখানে এই বাজারের অর্থনীতি এবং রাজনীতি জড়িত, সুতরাং এখানে মাননীয় এমপি মহোদয়ের একটা হস্তক্ষেপ জরুরি। এবং যেহেতু একটি পক্ষ মাননীয় সংসদ সদস্যের রাজনৈতিক ভাবে ওনাদের লোক, আমি বিশ্বাস করি যে উনি দাবি নিয়ে, অধিকার নিয়ে কিংবা শাসনের হাত নিয়ে উনি করতে পারে এবং সেটি করা উচিত। এবং একই সাথে আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মহোদয় এবং ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মহোদয়ের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব এবং বিনয়ের সাথে অনুরোধ করব, দয়া করে আপনারা নিজেরা একবার একটু আসুন। আপনারা নিজেরা আসলে এই বিরোধের পাশাপাশি আপনারা এই যে গভর্নমেন্টের যে জায়গাগুলো, যে রাস্তাঘাটের করার একটা প্ল্যান চলছে, এই জায়গাগুলো আদৌ আসলে দখল করার মতো কিনা, কিংবা এগুলো নিয়ে ঝগড়াঝাটি করার মতো কিনা, কিংবা এগুলো এক পক্ষ টাকা দিয়ে বসানো কিংবা আরেক পক্ষ টাকা দিয়ে উঠাই দেওয়ার মতো কিনা, এই জায়গাগুলো আমার মনে হয় কি এই লোকাল অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে আমাদের সম্মানিত জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া এবং পুলিশ সুপার মহোদয় স্বপ্রণোদিত ভাবে এখানে এসে এই জায়গাগুলা যারা স্টেক হোল্ডার আছেন, ব্যবসায়ী যারা ঝগড়া করছে এবং তাদের দুই পক্ষ এবং স্থানীয় রাজনীতিবৃন্দ,
বৃন্দ, তাদের সাথে কথা বলা দরকার এবং সুদূর প্রসারে একটা পরিকল্পনা করা দরকার। আমি আসলে এর বাইরে খুব বেশি একটা বলতে চাই না। আর কেন বলতে চাই না, এটা নিশ্চয়ই গৌরাঙ্গদা শুরুতেই বলে দিয়েছেন। এরপরে যদি কোনো কথা বলা থাকে আমার অপশন আসে বলবো, আপাতত এইটুকুই বললাম। অনেক ধন্যবাদ জাহাঙ্গীর আলম ইমরুল। আমরা আবার একটু 5 জনের কাছ থেকে 2 মিনিট করে 10 মিনিট শুনবো, সর্বোচ্চ 2 মিনিট করে। এবারের বিষয়টি আমি একেবারে এটি উত্তরণের একটি পথ কিভাবে আসলে খুঁজে পাওয়া যায়। আমরা কিন্তু আজকের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটি ছিল বাংলা বাজারে সম্প্রতি সংঘটিত দুপক্ষে সংঘর্ষের নেপথ্যে আসলে ঘটনা কি, আসল ঘটনা কি, এটি কিন্তু আমরা মোটামুটি জেনে গেছি। আসলে মূলত অর্থের একটি বড় লেনদেন এখানে গত কয়েক বছর যাবৎ হচ্ছে, এটি সব আলোচকরা বলতে সক্ষম হয়েছেন বা বলতে চেষ্টা করেছেন। এবং এখানে একটি আধিপত্য বিস্তার করছে, সেটি হচ্ছে কাউসারের পরিবার, এটি হচ্ছে রবির পরিবার। এবং এই আধিপত্য বিস্তার নিয়ে এবং এই যে টাকার লেনদেন, যেই পক্ষ যখন সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের যারা সমর্থক, তারা মূলত এই বাজারটা নিয়ন্ত্রণ করে। এবং সেখানে সড়ক ও জনপথ বিভাগের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা সুস্পষ্টভাবে সকল বক্তায় বলেছেন, তাদের সঙ্গে এই নেতাদের একটি যোগসাজশ থাকে এবং টাকাগুলি ভাগ বাটোয়ারা তারা করে। তা না হলে কেনই ভাঙবে, আবার কেনই আবার ঘরগুলি তৈরি হবে। এবং মাঝখান থেকে যে সমস্ত সাধারণ ব্যবসায়ীরা আছে, যারা গরিব ব্যবসায়ী, হতদরিদ্র ব্যবসায়ী, তারা টাকা লোন করে 2 লক্ষ 5 লক্ষ টাকা বিভিন্ন এনজিও থেকে নিয়ে তারা ঘরগুলি তৈরি করে এবং টাকা দিতে হয় এই সমস্ত নেতাদের পকেটে এবং সড়ক ও জনপথ বিভাগ কিংবা সংশ্লিষ্ট প্রশাসনের পকেটে। এখন যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে এর থেকে উত্তরণের পথটা কি। অর্থাৎ ফুরকানুল ইসলাম ফুরকান ভাই যেটি আগামীকাল সকাল 10টায় একটি পক্ষের সঙ্গে বসবার যে কথা তিনি আমাকে বলেছেন, এবং প্রয়োজনে তিনি বলেছেন ব্রাহ্মণবাড়িয়া জেল গেটে গিয়ে হলো রবি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে এই বিষয়ে যদি তিনি রাজি থাকেন, তাহলে মাননীয় সাংসদ কিংবা সংশ্লিষ্ট প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ সহ সকলকে নিয়ে একটি সুন্দর গোল টেবিল বৈঠকের মাধ্যমে এই বাংলা বাজারের সৃষ্ট যে জটিলতা, উদ্ভূত পরিস্থিতি, সেখান থেকে বাংলাবাসীকে মানে রক্ষা করার যে উদ্যোগটি নেবেন বলে ফুরকান ভাই আমাদেরকে জানিয়েছেন, ব্যক্তিগতভাবে আমাকে জানিয়েছেন টেলিফোনে। তার সঙ্গে নতুন করে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা এই ঘটনা থেকে যদি আমরা বাংলাবাসীকে পরিত্রাণ দিতে চাই। শুরুতেই মাহবুব আলম লিটন, সাবেক সভাপতি এবং প্রেস ক্লাব এবং সমকালের নবীনগর প্রতিনিধি। লিটন ভাই। আবারও আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি মানে সংক্ষিপ্ত আকারে একেবারে রাগমি কথাটা বলেছি। আমি একেবারে বলবো যে আপনারা যে উদ্যোগের কথা বলতেছেন যে ফুরকান ভাই উদ্যোগ নিবে, আমার মনে হয় যে আসলে এই ধরনের সামাজিক ভাবে বসে দুপক্ষকে নিয়ে বসে হয়তো সাময়িক সমাধান হবে, কিন্তু পরবর্তীতে আবার যেই লাউ সেই কদু হবে। কাজে এখানে স্থায়ীভাবে যদি সমস্যার সমাধান করতে হয়, সেটা আমি আগেও বলেছি যে সেটা হচ্ছে যেহেতু এটা সরকারি জায়গা, তাহলে সরকারি ভাবে এটা কে লিজ দেওয়া হোক। একশোনা লিজ, লিজ বলতে এটা 100 না, টিনের ঘর থাকবে এবং সরকার যে কোনো মুহূর্তে তার প্রয়োজন হলে সেখানে তারা তুলে দিয়ে সেখানে কাজ করতে পারবে। তার আগ পর্যন্ত এখানে আমরা জানি 4 লেন রাস্তা প্রশস্ত করার বিষয় আছে, তার আগ পর্যন্ত যেটা স্থায়ীভাবে, যেমন আমাদের হকার্স মার্কেটটা যেভাবে স্থায়ীভাবে এখানে সমাধান হয়েছে, এটা নিয়ে কিন্তু আগে এরকম অনেক দখল টকল হইতো, ঝগড়া হইতো। সেখানে মজুমদার সাহেব সেখানে এই জিনিসটা করে গেছেন। আমার মনে হয় এমপি সাহেব এবং ডিসি সাহেব এবং ইউনো মহোদয়, তারা যদি এই জায়গাটাকে কিনে, যারা গরিব ব্যবসায়ী আছেন, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বারবার এই ভাঙা এবং ভাঙা গড়ার মধ্যে এবং টাকা পয়সার লেনদেন, এই সমস্ত তারা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের নামে একশোনা লিজ দেওয়া হোক। তাহলে সরকারও রাজস্ব পাবে, তাহলে এখানে আধিপত্য বিস্তারটা কিন্তু কমবে, কারণ তারা প্রতি বছরে গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিবে। তাহলে যে ট্যাক্সটা এখন রবি বা কাউসার যারা বলেন তারা যে টাকাটা নিচ্ছে, এই টাকাটা এখন সরকার পাবে, তাহলে তাদের আধিপত্যটা কিন্তু তখন আর কমে যাবে। যিনি লিজ পাবেন তিনি তারা সাহস হবে যে হ্যাঁ, আমি তো সরকারের কাছ থেকে লিজ আনছি, আমি গভর্নমেন্টের আমি টাকা দেখাই যে আমি আমার ঘরে আমি এখানে ব্যবসা করবো, তারা সেই সাহসটুকু হবে। এখন তো তারা সেই সাহসটুকু পাচ্ছে না, যে তারা তো এখন কাগজপত্র না, তারা ওই রবিকে আর নাইলে তারা কাউসারকে তাদেরকে মানতে হচ্ছে, তাদেরকে মানে তাদের পায়ে ধরতে হচ্ছে। কাজে আমি বলবো যে প্রশাসনকে আপনারা দ্রুত এই সমস্যাটা স্থায়ী সমাধান, যতদিন পর্যন্ত আমাদের হোল্ডেনের কাজ না হয়, রাস্তা প্রশস্ত করা না হয়, তার আগ পর্যন্ত একশোনা লিজ দেন। যারা ব্যবসায়ী আছে, বাঙ্গুরা বাজারটাও থাকুক, এটা ঐতিহ্যবাহী বাজার, এখানে ভিতরে অনেক
ধরনের ব্যবসা বাণিজ্য এখানে হচ্ছে। আমাদের দেশে অর্থনৈতিক মূল একটা অংশ কিন্তু আমাদের বাঙ্গুরা বাজার নবীনগর উপজেলা। কাজে এটা অব্যাহত থাকুক এবং সেটা সরকারি ভাবে লিজ দিয়ে যারা ব্যবসা আছে তারা ব্যবসা করে, আবার সরকারি জায়গা প্রয়োজন হলে সরকারি জায়গা এনে যেতে হবে। আমার সাপ কথা একমাত্র এটাই একমাত্র সমাধান, আর অন্য কোনো সমাধানে গেলে আমার মনে হয় না যে এই সমাধানটা স্থায়ী হবে। ধন্যবাদ তবু আপনাকে। অনেক ধন্যবাদ, চমৎকার সাজেশন। শাহিন রাজা টিটু, যদি এর সঙ্গে যোগ করতে চান অথবা এটিকে সমর্থন করতে চান। লিটন ভাইয়ের বিষয়টা আমি সমর্থন করি, কিন্তু সেক্ষেত্রে লিটন ভাই যে মানে সামাজিক যে সমাধানের বিরোধিতা করেছেন, আমি ওইটার বিরোধিতা করে একটু বলতে চাই। সামাজিকভাবে সমাধান না হইলে ওই ব্যবসায়ীদের তালিকা নিয়েও গন্ডগোল হবে। যদি এই দুই পক্ষ মিলে যায় তাহলে যারা প্রকৃত ব্যবসায়ী, যারা ওখানে ব্যবসা করতেছে, আমি যদি এর নেগেটিভ আর একটু বলি, এখানে রবি চেয়ারম্যান বলেন কিংবা কাউসার বলেন, তারা কিন্তু দোকানদাররা ডেকে আনছে না, দে তোমরা আয়ো আমার টেহা দো, আমরা দোকান উঠাই দেবো। দোকানদাররা তাদের প্রয়োজনে তাদের কাউসারকে এবং রবিকে ধরছে। যখন যে সরকার থাকে ওই দোকানদাররাই তাদেরকে ব্যবহার করছে, তারা হাতে পায়ে ধরছে, ভাই টেহা নেন, আমরা কামটা করে দেন। সেজন্য সামাজিকভাবে একটা সমাধানের দরকার আছে এবং প্রকৃত ব্যবসায়ীদের তালিকা করে দুই পক্ষ মিলে স্থানীয় অভিভাবকদের সাথে নিয়ে প্রকৃত একটা তালিকা করে যদি রুটস এন্ড হাইওয়ের লিজ দেওয়ার বিধান বা ক্ষমতা থেকে থাকে তাহলে এই লিজ দেওয়া হোক। আমি এটাকেই স্বাগত জানাই। প্রসঙ্গের বাইরে আমি একটা কথা বলতে চাই দাদা, আপনার এই ইয়াতে একজন কমেন্টস করেছে, যে কমেন্টসটা এরকম, আপনার চোখে পড়ছে কিনা জানি না। কমেন্টসটা করছে রুমাল খান স্বপন, ভাই আপনারা এখানে সবাই মুখোশধারী আওয়ামী লীগের সাংবাদিক, এখানে বিএনপি মনা সাংবাদিক নেওয়া দরকার ছিল। আমি এই উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, মুখোশধারী কখন, যারা গুপ্ত থাকে। এভাবে সব সাংবাদিকদের এক কাতারে ফেলা বাস্তবতা এবং আমাদের পেশার প্রতি অবিচার। সাংবাদিক কোনো দলের না, দলের মুখপাত্রও না। হ্যাঁ, সমর্থন থাকতেই পারে, এখানে সমর্থন প্রত্যেকে যার যার সমর্থন থাকবে, কেউ আওয়ামী লীগের সমর্থন থাকবে, কেউ বিএনপির থাকবে। পাগল ছাড়া নিরপেক্ষ পৃথিবীতে কেউ নাই, সবাই ভোট দেয়। যারা অফিসার, আজকে নবীনগর থানার অফিসার ইনচার্জ, তার এলাকাতে যখন ভোট দিতে যাবে সে কোনো না কোনো দলকে ভোট দিবে। সুতরাং নিরপেক্ষ বলতে এখানে কেউ ইয়া করে না। তবে আমাদের এই বেতনবিহীন স্বাধীন পেশা সাংবাদিকতা, যেখানে নানা মত দৃষ্টিভঙ্গি অবস্থান থাকে, কিছু ব্যক্তির আচরণ কিংবা পক্ষপাতিত্ব থাকতে পারে, কিন্তু সেটিকে পুরো একটা পেশার উপর চাপাইয়া দেওয়া যুক্তিসঙ্গত নয়। বরং নির্দিষ্ট কোনো অভিযোগ, প্রমাণ ও যুক্তি নিয়ে সমালোচনা করলেই আমি মনে করি সেটা গ্রহণযোগ্য হবে। ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভুলের জন্য একটা মুখোশধারী বলে আখ্যায়িত করাটাকে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমি আজকের এই দুঃখ প্রকাশ করছি প্রসঙ্গের বাইরে কথাটা বলার জন্য, কিন্তু না বলে পারি নাই বিদায় আমাকে যে এরা বলতে হয়েছে। আর আমি রুমেল খান স্বপনকে বলবো যে যদি সাংবাদিকতার বাহিরেও এই বিষয় নিয়ে কোনো কথা থাকে, পরবর্তীতে আরেকদিন যদি আমাদের এই আয়োজককে অনুরোধ করেন তাহলে নিশ্চয়ই উনি আপনাকে এনে এটা কথা বলবে। আমি যে প্রশ্নটা প্রথমে গৌরাঙ্গদাকে করতাম, এটার উত্তর উনি নিজেই দিয়ে দিয়েছেন, যে এখানে আসলে বাঙ্গরা বাজারের রবির পক্ষে একজন, কিংবা রবি যেহেতু জেলে তার পক্ষে একজন, কাউসার কিংবা কাউসারের পক্ষের একজনকে এখানে রাখার দরকার ছিল। কিন্তু উনি আগে বলেছেন যে ভাই আমি প্রত্যেককে বলেছি, তারা কেউ আসতে চায় না। তারা আসলে আসলে আলোচনাটা আজকে ফলপ্রসূ হতো। আর নবীনগরের কথার মাধ্যমে আমি একটা ভয়ঙ্কর তথ্য দিতে চাই। এখন বলতে পারেন যে ভয়ঙ্কর কিভাবে, তথ্যটা আসলেই ভয়ঙ্কর। আমাদের আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন শাহির উনি লিখেছেন, রায়পুরার চরাঞ্চলে হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। রায়পুরার উপজেলার দুর্গম চরাঞ্চলে সংগঠিত হয়েছে স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত প্রায় 200 সন্ত্রাসীর এক বাহিনী। এটা কিছুদিন আগের কথা, আজকে উনি এই নিউজটা দিয়েছেন জুলকার নানসাইর। এখানে এই অপরাধের চক্রের মূল ফুতা হিসাবে যিনি চিহ্নিত, যাদেরকে চিহ্নিত করা হয়েছেন তারা মির্জাচরের আছেন। মির্জাচর তো বুঝেন, আমাদের পাশাপাশি বাসগাড়ির আছেন, কিছু নাম টাম দিয়েছেন, কিছু ছবি দিয়েছেন।
একটা অনুসন্ধানমূলক বিরাট একটা তথ্য করেছেন। টিটো টিটো আমরা এই প্রসঙ্গে যেতে চাই না, কারণ এই প্রসঙ্গটিতে আজকে সকালবেলা নরসিংদীর কালের কণ্ঠের প্রতিনিধি মনিরুজ্জামান মনির আমাকে কল দিয়েছিল। সেই জুলকার নাইনের কথা আমাকে বলেছে যে তিনি এর উপরে একটি বিস্তার রিপোর্ট করেছে এবং সম্ভবত কাল পরশু কালের কণ্ঠ এর উপরে একটি রিপোর্ট আসবে। এটি এনাদার কোশ্চেন, এটি নিয়ে আমরা পরবর্তীতে আলাপ করবো। আমার মনে হয় আমরা একটু আসতে চাই অভিজিৎ বণিক তার কাছে, যে এর উত্তরণের পথ কি এবং যেটি বলা হচ্ছে সামাজিকভাবে এর সমাধান করতে হবে টিটু বললেন, এবং রিটন ভাই যদি বলেছে সামাজিকভাবে সমাধান এটি কখনোই হবে না যদি না সরকারিভাবে প্রত্যেককে 100 লিজ দেয়া না হয়। অভিজিৎ কি বলবেন? আচ্ছা, অভিজিতের আগে আমি ছোট্ট করে 1 মিনিট আমি একটু ওই যে স্বপন, মানে আমাদের এক ছোট ভাই আবু সাইদ ভাইয়ের বড় কুটুম্ব, ওর সাথে আমি ওই কয়েকদিন আগে একই সিএনজিতে করে আসছিলাম। আমার সৌভাগ্য যে এই স্বপন প্রথম আমার ভাড়াটাও সে দিয়ে দিয়েছে, আমি এবং আমার এক সম্ভবত ভাই, মানে আমরা দুজন, ওর ভাড়া সহ, এবং কিছু খাওয়া তো চেয়েছিল। আমি বললাম স্বপন রাত হয়ে গেছে, আমি বাসায় যাব। স্বপনকে বলবো যে স্বপনের এই প্রশ্নটাই আসলে করা ঠিক না। অর্থাৎ সাংবাদিক যদি বিএনপি পন্থী, সাংবাদিক যদি আওয়ামী লীগ পন্থী তোমরা ভাগ করে দাও, তাহলে তো সে তো সাংবাদিকই থাকার কথা না। কারণ সাংবাদিক তার একটা সমর্থন থাকতে পারে। এদেশের সবচেয়ে বড় নিরপেক্ষ যে নির্বাচনটি করেছিলেন শাহাবুদ্দিন সাহেব, তিনিও তো ভোট দিয়েছেন কোনো না কোনো প্রতীকে, কিন্তু শাহাবুদ্দিনের মতো এত বড় নিরপেক্ষ তো কোনো সরকার বা রাষ্ট্রপ্রধান বাংলাদেশের ইতিহাসে আসেনি। এরকম নির্বাচন বাংলাদেশের কোনোদিন মানে কিয়ামতের আগ পর্যন্ত কেউ করতে পারবে সেটা আমি বিশ্বাস করি না। কিন্তু তিনিও তো কোনো না কোনো পক্ষকে ভোট দিয়েছেন। আমি, স্বপন, তুমি কিংবা টিটু, আমরা সবাই কাউকে না কাউকে ভোট দেই। যাকে ভোট দেই, যে প্রতীকে ভোট দেই, সেটিকে আমি হয়তো সমর্থন করি। কিন্তু কখনোই কোনো সাংবাদিক প্রকাশ্যে অপ্রকাশ্যে কখনোই, সে বিএনপির সাংবাদিক, সে আওয়ামী লীগের সাংবাদিক, সেটি বলাটাই মতো ঠিক না। এবং আপনি, আমি স্বপনকে তুমি করে বলি, স্বপন খুবই ছোট আমার, স্বপন দীর্ঘদিন বিদেশেও ছিল। স্বপনকে বলবো যে তোমার কাছে যদি মনে হয় যে বিএনপি পন্থী কোনো সাংবাদিক তুমি আমাকে সংগ্রহ করে দিবে, আমি নবীনগরে কোনো বিএনপি পন্থী সাংবাদিকও দেখি না, আওয়ামী পন্থী সাংবাদিকও দেখি না। এখন তুমি যদি এরকম মনে করো তোমার কাছে বিএনপি পন্থী সাংবাদিক আছে, তুমি এরকম, আমার এই পুরো ইয়াটার মধ্যে 5 জন সাংবাদিক আমি নিতে পারি, আমি সহ 6 জন, এর বেশি নেওয়া যাবে না। তুমি, আমি বিশ্বাস করি না। এরপরে বলবো স্বপন, তোমার কাছে যদি মনে হয় তুমি 5 জন বিএনপির মধ্যে সাংবাদিককে তুমি কালই জোগাড় করে দাও আমাকে, আমি একাই 5 জন সাংবাদিককে এই পুরো ঘটনাটাই নিয়ে আসতে চাই। তারা যদি কথা বলতে চায়, আমি সেই 5 জন বিএনপি পন্থী, যদি আমি বিএনপি পন্থী শব্দটি বলতে রাজি না। স্বপন, চেষ্টা করো কালকের মধ্যে অথবা পরশুদিন যখন তুমি বলবে, আমি সেই 5 জন বিএনপি সাংবাদিককে নিয়ে আসতে চাই। কিন্তু আমি কিন্তু নেব সাংবাদিক। কিন্তু তুমি যদি বলো তারা বিএনপির 5 জন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি আমি আমার মতো করে প্রশ্ন করবো, তারা তার জবাব দেবে। থ্যাংক ইউ স্বপন, নিশ্চয়ই আমার আশা করি এটি আমার অনুরোধ, তুমি সেটি নিয়ে আসবে। আমরা একটু আসতে চাই অভিজিৎ বণিকের কাছে। অভিজিৎ বণিক, যে প্রশ্নটি করেছিলাম, এক সাংবাদিক বললো সাময়িক সমাধান, দুঃখিত, সামাজিক সমাধান কখনোই সম্ভব না। আরেকজন বলেছেন সামাজিক ভাবে সমাধান ছাড়া কোনো গত্যন্তর নাই, যদিও বলা হয়েছে 100 লিজ দিলে এটি ঠিক হয়ে যাবে। আপনি কি বলবেন? একটু আনমিউট হয়ে নেবেন। প্রথম কথা হচ্ছে দাদা, আসলে ঘটনা যাই ঘটুক, এটি সামাজিকভাবেই সমাধান করতে হবে, সামাজিকভাবে করতেই হবে। এই সমস্যা ভবিষ্যতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগে এটি সবাই মিলে, এমপি মহোদয় যদি থাকতে চান ওয়েল এন্ড গুড, তা না হলে এখানে স্থানীয়ভাবে যারা আছেন সকলে মিলে এখানে দল মতের ঊর্ধ্বে উঠে বাঙ্গুরা বাজারের এই সমস্যার, বিশেষ করে এই দুই পরিবারের এই যেই ঝামেলা যেটা, এগুলো নিরসন করা খুবই জরুরি। কিন্তু আপনি বলেছেন যে সমঝোতার দিকে যেতে হলে, উত্তরণের দিকে যেতে হলে কি করণীয়? প্রথমত, উত্তরণের দিকে যদি আপনি যেতে চান, তাহলে আইনকে তার নিজস্ব পথে যেতে হবে। এখন আপনি যদি সমঝোতা করতে চান, তাহলে আইনকে থামিয়ে দিতে হবে। থামিয়ে দিতে হলে কি করতে হবে? আপনি দুইটা মামলাই উইথড্র করতে হবে, 2টি মামলা উইথড্র করতে হবে, এবং যারা এই মামলায় তুচ্ছ ঘটনায় জেলে আছে তাদেরকে মুক্তি দিয়ে আলোচনার টেবিলে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এটি হলো আমার মানে প্রধানতম, আমি মনে করি যে উত্তরণের প্রধান পথ। মামলা প্রত্যাহার করতে হবে, এবং এই মামলায় যারা জেলে আছেন তাদেরকে জেল থেকে মুক্তির ব্যবস্থা করতে হবে, এবং নতুন করে উভয় পক্ষের আর কেউ যেন গ্রেফতার না হয় সেটি নিশ্চিত করতে হবে। আরেকটা কথা হচ্ছে, বলা হচ্ছে যে লিজ দেওয়া, আমাদের লিটন ভাই বলেছেন যে এটি লিজ দেওয়া যেতে পারে। আমি
যেহেতু মাননীয় আগে একজন এমপি মহোদয়ের সাথে ছিলাম, আমি এই বিষয়টি আমি জানি বাঙ্গুরা বাজার নিয়ে। বাঙ্গুরা বাজার কখনোই লিজ দিবে না স্থানীয় সরকার, সরি রোডস অ্যান্ড হাইওয়ে, তারা কখনোই এটি লিজ দিবে না, লিজ দেওয়ার সেই অবস্থায়ও নাই। কারণ এটি আজকে না হলেও 10 বছর পরে হলো, 20 বছর পরে হলো এটি দিয়ে রাস্তা হবে, এবং এটি তারা সরাসরি বলে দিয়েছে তারা এটা ভাঙবেই। এবং এখন যারা দোকানপাট করছে তাদেরকে আমি বলছি যে আজকে না হোক, 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, তারা এটা ভাঙবেই। কারণ এটি লিজ দেওয়ার কোনো সুযোগ নেই। এবং যারা এটি টাকা পয়সা দিয়ে এখন এটি ম্যানেজ করার চেষ্টা করছেন বা আগের সরকারের আমলে চেষ্টা করছেন, তাদেরকে আমি বলবো যে এটির একমাত্র সমাধান হলো আপনাদের দোকানপাট গুলো আপনারা একটু ভিতরে নিয়ে করেন এবং রাস্তাটা ছেড়ে দেন। যদি ছেড়ে না দেন তাহলে আপনারা আরো বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তৃতীয় হলো, কথায় কথায় উঠে আসছে বিএনপি নেতা আবু কাউসারের নাম, কথায় কথায় উঠে আসছে চেয়ারম্যান রবিউলের নাম। এখন এই বিষয়গুলো আপনারা দুইজন নেতাকেই আপনারা দোষারোপ করছেন, কিন্তু এর পিছনেও কিছু শক্তি আছে যেগুলো আমাদের চিহ্নিত করা দরকার। কারণ আপনার রবিকে, যেটা আমি কাউসারের সাথে কথা বলেছি, সে বলেছে যে প্রচুর লোক তাকে মিলে আটকেছে, রবিউলকে। আজকে কাউসার আমাকে বলেছে প্রায় 2000 লোক মিলে মিছিল করেছে। তাহলে 2000 লোক তো আর এমনি এমনি আসে নাই, নিশ্চয়ই এই 2000 লোককে কেউ না কেউ প্যাট্রোনাইজ করতেছে, এইটি উত্তেজনা যেন আরো থাকে। এবং অপরদিকে আপনি যদি দেখতে যান, রবির পরিবার মামলা করেছে এবং তারা সর্বাত্মক চেষ্টা করছে যে আবু কাউসার সহ অন্যদেরকে গ্রেফতার করানোর জন্য। তাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে এই সমস্যার সমাধান সম্ভব নয়। তাই আমি সমস্যার সমাধানের একটাই পথ দেখি, মামলাটাকে প্রত্যাহার করতে হবে এবং এই মামলায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে সেখান থেকে জামিনের ব্যবস্থা করতে হবে, সেখান থেকে মুক্তির ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত, এই বাজারের কে কেন্দ্র করে বাজার যে কমিটি আছে, প্রথমত এই সূত্রপাতের যে এবং বিশৃঙ্খলার মূল কারণ হলো বাজার কমিটি। বাজার কমিটি আজকে যারা আছেন তারা আমাকে দোষারোপ করবেন, বিষয়টা এমন না, আগে যারা ছিলেন তারাও এই জন্য দায়ী। এবং বাজারের যে কমিটি যারা আছে, এবং আমার ধারণা নবীনগরও এত শক্তিশালী কমিটি নাই। বাঙ্গুরার যেই বাজার কমিটি এতটাই শক্তিধর, এতটাই পাওয়ারফুল, সেটা আমাদের নবীনগরের যে বাজার কমিটি এতটা শক্তিধর কিনা আমি জানি না। সুতরাং আমি মনে করি যে বাঙ্গুরা বাজারের যে কমিটি হবে বা কমিটি আগামী দিনেও হবে, সেই কমিটি যেন হয় নিরপেক্ষ এবং এই কমিটি যেন হয় সাধারণ দোকানদারের প্রকৃত ভোটে এবং তাদের সমর্থনে। মানে আমি একটা দল করলাম বা রবি আওয়ামী লীগ বলে রবিকে আপনি সভাপতি বানাই দিবেন, শামীম ভাই বিএনপি করে বলে শামীম ভাইকে বিএনপি করে দিবেন, আপনি সভাপতি করে দিবেন। এই সমস্যা যদি এভাবে চলতে থাকে এবং আগামী দিনেও দেখা গেল এখন শামীম ভাই আছে, ভবিষ্যতে আবার রবির ওরা ফিরে আসবে, তাহলে এভাবে যদি হয় তাহলে কিন্তু বাঙ্গুরা বাজারে কখনোই শান্তি আসবে না। বাঙ্গুরা বাজারে যদি আপনি শান্তি ফিরাতে চান তাহলে আপনি বাঙ্গুরা বাজারের প্রকৃত যে বাজার কমিটি হইতে হবে নিরপেক্ষ, ব্যবসায়ী বান্ধব এবং ধান্দাবাজ মুক্ত, সেটা যে দলেরই হোক। আপনি কাউসারকে আপনি দোষারোপ করলে হবে না, আপনি রবিকে দোষারোপ করলে হবে না, কারণ তাদেরও কিন্তু একটা বর্ণাঢ্য রাজনৈতিক জীবন আছে, তারা এই পর্যায়ে আসছে, তাদেরও একটা তাদের দলের প্রতি তাদের একটা স্যাক্রিফাইস আছে। আমরা বুঝতে পেরেছি অভিজিৎ বণিক, আমরা পরিষ্কার যে এখানে একটি বাজার কমিটি নিরপেক্ষভাবে কাজ করতে হবে, মামলা দুটোকে উজ্জ্বল করতে হবে এবং যারা ইতিমধ্যে জেলে গেছেন তাদেরকে মুক্ত করে তাদেরকে নিয়ে আলোচনায় বসতে হবে, যেটা আমাদের ফুরকান ভাই নিজেও বলেছেন। আমরা একটু এবার শুনতে চাই এম কে জসিমউদ্দিনের একটু বক্তব্য, যে আসলে এই ঘটনা থেকে উত্তরণের আপনার কাছে কি কোনো পথ আছে কিনা, এবং দীর্ঘদিনের যে সমস্যাটি বাজারে এখন উদ্ভূত বা যেটিকে নিয়ে অনেকে খুন খারাপের চিন্তা করছেন, যে একটা শঙ্কা থেকে কথাগুলো বলছেন, আপনার কাছে এমন কোনো আর নতুন উদ্ভাবনের কোনো পথ আছে কিনা যে এটি করলে হয়তো বাঙ্গুরা বাজারের এই সমস্যাটির সমাধান হবে? জসিম। আপনার বাঙ্গুরা বাজারের যে আমরা আলোচনাটা এখন আলোচকরা যারা যে কথাগুলো বলছেন, আমরা অনেকেই ভাবি বাঙ্গুরা বাজার মানে হচ্ছে রাস্তার উপরে যেই অংশটা এটা, এবং এটা লিজ নিয়েই আমরা কথা বলি, এটা ভাঙচুর নিয়ে কথা বলি, কিন্তু বাস্তবে কিন্তু এর বাইরেও বাঙ্গুরা বাজারের ভিতরেও কিন্তু অনেক সরকারি জায়গা আছে, ওখানের দোকানপাটের বন্টক নিয়েও কিন্তু অনেক ঝামেলা সৃষ্টি হয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, বাঙ্গুরা বাজারে, বাঙ্গুরা এবং গাজীরহাট বাজারে, যেটা বলতে গেলে অনেকটা খারাপ দেখা যায়, আমি এটা বলতে চাচ্ছিলাম না, তারপরে বলি, এখানে প্রতিনিয়ত যে গরুগুলো জবাই হয়, মানে এই যে কষায়ের যে দোকানগুলো, ওটাও কিন্তু একটা আর্নিং সোর্স।
যারা নেতৃত্বে থাকে তাদের কাছে কিন্তু এটা একটা আর্নিং সোর্স। এখানকার সিএনজি স্টেশন, অটো স্টেশন, ওটা একটা আর্নিং সোর্স। ওখানে মাদকের ট্রানজিট হিসেবেও কিন্তু এই জায়গাটা একটা সেন্সিটিভ জায়গা। তো এখানে তো আপনি বাজার শুধু চিন্তা করলে হবে না, বাজারের সাথে আনুষঙ্গিক আরো অনেকগুলো বিষয় আছে, সেই বিষয়গুলোর সাথেও কিন্তু আপনাকে কাজ করতে হবে যদি আপনি এই অবস্থাটা থেকে বেরিয়ে আসতে চান। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি তো একটা কথাই বললাম যে আমাদের বর্তমান যিনি এমপি, অন্য এমপিদের চেয়ে ওনার কাজ করার পরিধি, চিন্তা চেতনার মধ্যে আলাদা একটা বৈশিষ্ট্য থাকা উচিত, এবং সেই সুযোগটা ওনার মধ্যে আছে। উনি যদি এটা আন্তরিক হয়, ধরেন এখানে ফুরকান ভাই কথা বলছে, ফুরকান ভাই কিন্তু বাঙ্গরা বাজারের বাঙ্গরা গ্রামের মধ্যে একটা প্রভাবশালী পরিবারের সন্তান। এখানে রবি চেয়ারম্যানরাও প্রভাবশালী পরিবারের, কাউসাররাও কিন্তু প্রভাবশালী পরিবারের, এখানে ওয়ালি চেয়ারম্যানের আরেকটি পরিবার আছে, তারাও কিন্তু প্রভাবশালী পরিবার, এবং প্রতিটি পরিবারে একাধিক সদস্য আছে। আমার মনে হয় যদি এমপি সাহেব এই কাজটা সলিউশন করতে চায় এবং চিরস্থায়ী এই এলাকার মধ্যে অশান্তি, ভাঙাচোরার যে খেলা, এগুলো বন্ধ করে শান্তিপূর্ণ একটা এই বাজার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, তাহলে এই প্রত্যেকটি পরিবার থেকে কিন্তু উনি লোক রাখতে হবে। কারণ এই পরিবারগুলো কখন একজন যখন এদিকে থাকে এই দিকের পাল্লা ভারী হয়, আবার যখন ওইদিকে থাকে ওই দিকের পাল্লা ভারী হয়ে যায়। রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে এই পরিবারগুলোর ভারসাম্যটা কিন্তু জড়িত। সেই হিসাবে আমার কথা হচ্ছে, প্রত্যেকটি পরিবার থেকে একেবারে ধরেন আজকে এই টার্মে 4 জন রাখলো, পরের টার্মে প্রয়োজনে আরো চেঞ্জ করে 4 জন দিল। এই প্রত্যেকটি পরিবার থেকে লোক রাখতে হবে, এবং রাজনীতির বাইরে, দলমতের বাইরে ওখানে যারা এটাকে কন্ট্রোল করতে পারবে এমন ধরনের লোকজনকে আপনার ইনক্লুড করতে হবে। তাইলে ওখানকার মাদক বন্ধ হবে, ভাঙচুর বন্ধ হবে, গরু চুরি করা, গরু জবাই করা বন্ধ হবে, অটো স্ট্যান্ডের টাকা উঠানো বন্ধ হবে, সকল আর্নিং বন্ধ হবে। তাইলে ওখানে শান্তি প্রতিষ্ঠা হবে। এটি হচ্ছে আমার প্রস্তাবনা। একদম একদম। আমাদের শেষ আলোচক আমাদের ইমরুল, যদি কোনো প্রস্তাবনা কিংবা কোনো পরামর্শ, সুচিন্তিত মতামত থাকে এই সমস্যা থেকে সমাধানের পক্ষে। আমার প্রস্তাবনা তো আসলে জসিম ভাই এবং অভিজিৎ বণিক, তারা দুইজন যেহেতু একেবারেই, তারা বাঙ্গার বাজার থেকে উত্তরে যতটুকু দূরত্ব, আবার আমি আবার দক্ষিণ পশ্চিমে ঠিক এত দূর, অর্থাৎ আমাদের সবার মাঝখানে বাঙ্গারা বাজার। তো সব মিলিয়ে ওনারা যা বলছে, ওনাদের বাইরে তো আসলে আমারও মতামত না। তারপরে একটু বলি, যেমন আমাদের সাবেক সভাপতি লিটন ভাই বলে গিয়েছিলেন যে লিজ, এটা হইতে পারলে সৌন্দর্য হইতো, এটার একটা জবাব অভিজিৎ দা দিয়ে দিচ্ছেন। রোডসেন হাইওয়ের জায়গা লিজ দেওয়ার তো কারো ইয়ে না। এটা যদি হইতো যে সরকারের মানে স্থানীয় সরকারের জায়গা হইতো, উপজেলা প্রশাসন লিজ দেওয়ার বা জেলা প্রশাসন থেকে লিজ দেওয়ার বা এক্সিলেন্ট লিজ দেওয়ার একটা ক্ষমতা রাখতো। যেহেতু এটা রোডসেন হাইওয়ের জায়গা, এটা রোডসেন হাইওয়ে নিজেও লিজ দেওয়ার কোনো অধিকার রাখে না। তো আর তাছাড়া এটা একটা বাজারের জন্য লিজ দিলে আপনি আর অন্য রাস্তা কি করবেন? এছাড়া এটা কিন্তু 4 লেনের জন্য রাস্তার প্ল্যান পাস করা হয়ে গেছে অলরেডি। এই অবস্থায় লিজ দেওয়ার সুযোগ নাই। তো আর আমার কথা হলো কি, 3-4 বার ভাঙা হয়েছে, গড়া হচ্ছে কেন? লিজ দেওয়ার প্রশ্নটা আসছে কেন? এটা তো বাজার না। জসিম ভাই যে কথাটা বলছিলেন যে বাজারটা তো হচ্ছে ভিতরে, এটা তো হচ্ছে একটা বাজারের এক্সটেনশন, খালি জায়গায় মানুষ পাইছে করছে। আর আরেকটা কথা বলি, যেটা বলতেছিল আমাদের এই যে টিটু ভাই, যে দোকানদাররা দোষী, দোকানদাররা গিয়ে বলে যে কাউসার ভাই আমার একটা জায়গা দেন, দোকানদাররা গিয়ে বলে রবি ভাই আমার একটা জায়গা দেন। এটা আমি বিশ্বাস করি না। কারণ দোকানদাররা যারা এখানে আছে তারা নিজের জায়গাতে, অর্থাৎ এই জায়গাটা সরকারের হলেও তারা তাদের দখল সত্ত্বে নিজের মনে করি আজকে 20-30 বছর যাবত অনেকেই আছেন। মাঝখানে ভাঙার পরে একবার ভাঙলে 2-4 জন করে নতুন ঢোকে, যার ক্ষমতা বেশি সে তার মতো করে কিছু জায়গা একটু দখল করে এখানে একটা মানুষ বসায় বা একটা ক্ষমতাসীন লোক নতুন নতুন দোকান ঢুকে। কিন্তু বেশিরভাগ দোকান কিন্তু প্রায় 30-40 বছর যাবত তারা পুরনো। তো সেখানে গিয়ে তারাই বলার কথা না দেন আমার টাকা নেন, আমার জায়গা দেন, এটাও ভুল কথা। আমি মনে করবো এটা ভেঙে ফেললে একেবারে ভেঙে ফেলেন, আর এখানে এইটা রাখার দরকার নেই। একবার ভাঙবেন, একবার নিবেন, মাঝখানে টাকা নিবে, এবং তারা আবার দোকান করবে, দোকান আবার ভাঙবে, চতুর্দিকে লস হয় তাদের। একটা সিদ্ধান্তে যান। এটা গেল আমার বাজার নিয়ে কথা। আরেকটা কথা হচ্ছে, যেখানে ফুরকান ভাইয়ের নামটা বারবার আসছে, আমি জানি ফুরকান ভাই দলমত এবং সব ঊর্ধ্বে গিয়ে সর্বজন শ্রদ্ধেয় ফুরকান ভাই,
তিনি তার কথা অনেকেই শুনেন এলাকা, এবং দুই পক্ষেই তার কথা শুনবেন বলে আমি বিশ্বাস করি। এর পাশাপাশি ফুরকান ভাই বাঙ্গুরা ছাপাইও নবীনগর বা জেলা পর্যায়ে তার একটা ইয়ে আছে রাজনৈতিক ভাবে। সেক্ষেত্রে আমাদের মাননীয় এমপি মহোদয় ভোটের রাজনীতিতে ফুরকান ভাই কি করছে সেটা আমি নাই বললাম, তার একটা আলাদা মতামত, তার একটা ভোটের রাজনীতি আলাদা থাকতেই পারে। আমি বিশ্বাস করি বর্তমান এমপির সাথে ফুরকান ভাইয়ের যতটা সহজে কাছাকাছি ঢুকতে পারবেন, কিংবা আরো অন্যান্য কিছু যারা নেতৃবৃন্দ আছেন, তারা মিলে এটা স্থায়ীভাবে একটা সমাধানের পথে আগানো দরকার। আর সেই ক্ষেত্রে এই যে মামলা গুলো প্রত্যাহার করা এটাও জরুরি, যেটা অভিজিৎ বলছিলেন। মামলাগুলো যেহেতু এটা একটা উদ্ভূত ঘটনাকে কেন্দ্র করে, এই মামলায় যেহেতু অন্তত 20 বছরও এটার কোনো রেজাল্ট আসবে না, আর এই মামলায় কারো যেহেতু জেলভাসও হবে না যেই মামলা, সুতরাং এই মামলায় বহন করার চাইতে, এই মামলার ভার বহন করার চাইতে বরং এই ঘটনাটাকে কেন্দ্র করেই আরো বড় বড় ঘটনাগুলো কিভাবে ছোট করে আনা যায়, আমি মনে করি, আমি এই ক্ষেত্রে ফুরকান ভাইয়ের নেতৃত্বে কিংবা আরো অন্য কেউ যদি থাকেন তাদের নেতৃত্বে মাননীয় সংসদ সদস্যকে আমি অনুরোধ করব, আমি মাননীয় সংসদ সদস্যের দুঃসম্পর্কে আত্মীয় বলেন, ওনার দলের শুভাকাঙ্ক্ষী বলেন, ওনার ব্যক্তিগত শুভাকাঙ্ক্ষী বলেন, এবং ওনার যে কথা বলছে, ওনার যে নির্লোভ একটা বিষয়, ওনার যে চাওয়ার পাওয়ার খুব বেশি কিছু একটা নাই, সবকিছু বিবেচনায় উনি বাঙ্গুরা বাজারটাকে একটু শান্তির জায়গায় নিয়ে আসবেন, এটা প্রত্যাশা। আর পাশাপাশি দুই দলকে আমি আজকে অনুরোধ করব যে আপনাদের ঘাড়ে ভর করে যে মানুষগুলা পিছনে কান পরা দিচ্ছে, এর মধ্যে আমার গ্রামের দু একজন আছে বা একজন আছে অন্তত নিশ্চিত করে বলতে পারে, তারা যদি আমার বক্তব্যটা শুনতে পাচ্ছেন, তারা কিছুদিন আগে রবির ছিলেন, এখন আবার দেখি সে কাউসারের হয়ে কাজ করতেছেন। সুতরাং এই ধরনের মানুষগুলো থেকে একটু সাবধান থাকবেন এবং তাদেরকে একটু প্রশ্রয় কম দিবেন। তারা আপনাদের প্রশ্রয় কিন্তু আইসা আমাদের গ্রামেও আক্রমণ করে, এই জায়গাগুলো একটু মাথায় রাখবেন। আমি আজকে ওপেনলি বলে দিলাম। অনেক ধন্যবাদ জাহাঙ্গীর আলম ইমরুল, ধন্যবাদ অভিজিৎ বণিক, ধন্যবাদ এম কে জসিম, ধন্যবাদ শাহিন রাজা টিটু, ধন্যবাদ মাহবুব আলম রিটন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানটা শেষ করব, তার আগে আপনারা যারা শুনছেন প্রায় 2.5 ঘন্টা যাবত আমরা আজকে যে বিষয়টি নির্ধারণ করেছিলাম যে বাঙ্গুরা বাজারে সাম্প্রতিককালে গত 21শে এপ্রিল যে দুঃখজনক দুপক্ষের সংঘর্ষের ঘটনার মধ্য দিয়ে উদ্ভূত পরিস্থিতির নেপথ্যে আসলে কি ঘটনা ছিল সেটি কিন্তু আমরা আজকে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, এবং সকল বক্তাই এক বাক্যে স্বীকার করেছেন যে এখানে একটি আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবৎ আওয়ামী পরিবার এবং বিএনপি পরিবার বা আওয়ামী সমর্থক বিএনপি সমর্থক যাদের নাম এসছে, সেটি হচ্ছে রবি চেয়ারম্যানের গ্রুপ, আর এটি হচ্ছে কাউসার আহমেদের গ্রুপ। তাদের মধ্যে মূলত যে আধিপত্য বিস্তারটি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে একের পর এক ঘটনা ঘটছে, এবং এখানে একটি সংশ্লিষ্ট যেই সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা মিডল শ্রেণীর হোক বা নিম্ন শ্রেণীর হোক, তাদের সঙ্গে আতাত করে এখানে যে লক্ষ কোটি টাকার যে লেনদেনের বিষয়টি এসছে। যদিও একজন প্রশ্নকর্তা আমাকে লিখেছিলেন যে গৌরাঙ্গদা, আপনার কাছে এমন কি প্রমাণ আছে যে তারা সেখানে এখান থেকে লেনদেন করেন? তো আমার মনে হয় এই প্রশ্নটির উত্তর আমার দেওয়ার আগে সকল বক্তা এক বাক্যে বলে দিয়েছেন যে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লেনদেন গত কয়েক বছর যাবত হচ্ছে, এবং কেউ কেউ ওই লেনদেনের টাকা দিয়ে বড় বড় নেতাদের নাকি গাড়ি কিনেও দেয়, এরকম কথা কিন্তু আমাদের কানে আসে। বিষয়গুলো নিশ্চয়ই যারা প্রশাসনের কর্তা ব্যক্তিরা আছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন, বিশেষ করে আমাদের মাননীয় সাংসদ জনপ্রিয় জননন্দিত এম এ মান্নান ভাই, তিনি যখন ঘটনা নিয়ে বসবেন দুই পক্ষকে নিয়ে, এবং তার কাছে কিন্তু কোনো ধরনের বিষয় লুকানোর কোনো সুযোগ থাকবে না, কারণ তিনি আসলে যখন বসবেন তিনি কাউকে পাত্তা দেবেন বলে আমার মনে হয় না, কারণ তিনি যদিও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধি হয়ে এমপি হয়েছেন, কিন্তু আমরা বিশ্বাস করি তখন যখনই তিনি কোন একটি সুরাহায় বসবেন তখন তিনি সত্য এবং ন্যায়ের পক্ষে যে কথাটি বলা দরকার সেটি তিনি বলবেন, এবং আমরা বিশ্বাস করি বাঙ্গুরা বাজারের যে উদ্যোগটি নিয়েছেন আমাদের ফুরকান ভাই, সেই ফুরকান ভাইয়ের মাধ্যমে সামাজিকভাবে এটির নিষ্পত্তি হতে হবে, এবং সেটি মাননীয় এমপি মহোদয়ের উপস্থিতিতে, সংশ্লিষ্ট প্রশাসনের উপস্থিতিতে, এবং যেটি ইমরুল বলেছে জেলা প্রশাসন বা পুলিশ সুপার মহোদয় এখানে একবার এসে পুরো ঘটনাটা নিয়ে যদি সামাজিকভাবে জনগণের কাছ থেকে পালসটা বুঝে যান যে আসলে কি কারণে বারবার এই ঘটনাগুলো ঘটছে। তবে আমি একটি দাবি জানিয়ে আপনাদের সকল বক্তার সকল মতামত এবং যে নিরপেক্ষ বাজার কমিটির কথা বলা হচ্ছে, সবচেয়ে ইম্পর্টেন্ট যখন আপনাকে একটু থামাই দাদা, একটু থামাই, আধা মিনিট। যে যেভাবেই বলুক না কেন, যে যার পক্ষে বলুক না কেন, আমি এমরুল কুমিল্লা থেকে যখন দেখি নবীনগরের কথা প্ল্যাটফর্ম, আমরা যখন আমি কথা বলি আর না বলি, কেউ না কেউ বলে আপনার এই প্ল্যাটফর্মটা একটা শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়িয়েছে ইতিমধ্যেই। আপনার এখানে কথা বললে মানুষ এটাকে কাউন্ট করে দেশ বিদেশে,
কিছুদিন আগে কুমিল্লা বসে এক ডাক্তার আমাকে বলতেছে যে গতকাল কি আপনি টকশোতে নবীনগর কথা টকশোতে আপনি ছিলেন, অর্থাৎ কুমিল্লার এক ডাক্তার সেটাও আমাকে এই টকশোর মাধ্যমে চিনে। তো অর্থাৎ আমি বিশ্বাস করি আপনি এখানে অভিজিৎ দা আছেন, এখানে আরো আমাদের জসিম ভাই আছেন, আপনাদের সম্মিলিত উদ্যোগে আরেকটা যদি এরকম করতে পারে, মাননীয় সংসদ সদস্য থেকে শুরু করে ইউনো এসিলেন এবং আমাদের সম্মানিত জেলা প্রশাসক, পুলিশ সুপারকে এইরকম একটা ঘটনাকে কেন্দ্র করে একত্রিত করা যায় কিনা আপনার এই প্ল্যাটফর্মে, এটা একটি ভাববেন। এই জন্য আজকের এই আয়োজনটার জন্য আপনাকে আমার এলাকার পক্ষ থেকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি আসলে চেষ্টা করেছি আজকে পুলিশ সুপার মহোদয়কে আমার এই টকশোতে যুক্ত করবার জন্য চেষ্টা করেছি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চেষ্টা করেছি, আমাদের আলফা 2 অর্থাৎ অতিরিক্ত পুলিশ সুপার জেলার যিনি ওবায়দুর রহমান, আমার অত্যন্ত প্রিয়ভাজন। কিন্তু আসলে তাদের একটি কথা যে এই বর্তমান সময়ে কারোর একটু বাজার কমিটি নিয়ে কথা বলতে চাইছিলেন, এটা একটু বলেন। মানে আমি যেটি বলতে চেয়েছিলাম যে মানে শেষ করি যে আসলে আমি চেয়েছিলাম যে সবাইকে আনার জন্য, কিন্তু তাদের প্রত্যেকেরই একটি বক্তব্য যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তারা আসলে টকশোগুলিতে আসতে চাচ্ছে না, কারণ বর্তমান সরকারকে তারা নানান ধরনের রেস্ট্রিকশন গুলি তারা পালন করে যাচ্ছে আর কি। তো যাই হোক, আমরা এই চেষ্টা করেছি, হয়তো চেষ্টা আরো করব। ফুরকান ভাই আমাকে কথা দিয়েছেন যে দাদা আমি যদি এটা শেষ করতে পারি আমি নিজে আপনাকে বলবো যে নবীনগরের কথা টকশো আপনি এই লোকগুলিকে আমাকে সহ আগামী সপ্তাহে কিংবা পরে আপনি এটা করবেন। ফুরকান ভাই অত্যন্ত বিনয়ের সঙ্গে আমার কথাটা বললেন, কিন্তু আজকে তিনি আসতে পারেন নাই, যেহেতু কালকে তিনি এই বিষয়টা নিয়ে তিনি বসতে যাচ্ছেন। আর অভিযোগ যেটা বলছিলেন যে বাজার কমিটির যে নিরপেক্ষতা একটি শক্তিশালী কমিটি, তিনি বলেছেন যে যখন যে সরকার ক্ষমতায় আসে হুট করে বাজার কমিটি চেঞ্জ হয়ে যায়, এটি আশ্চর্যজনক একটি ঘটনা। তো এটি আমার মনে হয় বাংলা বাজারের সবচেয়ে বড় সমস্যা, যে বাজার কমিটি নির্বাচিত হবে সেই বাজারের ব্যবসায়ীদের ভোটে, কিন্তু হুট করে মানে কারোর ইশারায়, কারোর প্ররোচনায়, কারোর শক্তিতে বাজার কমিটি যদি বদল হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, তাহলে তো সেখানে গণতান্ত্রিক যে পদ্ধতিতে আমরা সরকার বদল করলাম নির্বাচনের মাধ্যমে সেটি তো থাকছে না। সে কারণে আমার মনে হয় অভিজিৎ সেই জিনিসটি একটু জোরালো ভাবে বলছে যে একটি নিরপেক্ষ বাজার কমিটি থাকতে হবে, এবং সেটি ভোটের মাধ্যমে যারা ব্যবসায়ী, আমাদের নবীনগর বাজারে হয়তো কিছুদিনের মধ্যে একটি নির্বাচন হবে, আমি আশা করি এটিকে অনুকরণ করে বাজার কমিটি বাংলাতে একটি করবে, এবং সেই কমিটির মাধ্যমে অবশ্যই শক্তিশালী একটি পথ খুঁজে বের করবে। আর কেন বারবার যেটি প্রশ্ন আপনারা সকলে করেছেন, এটি হচ্ছে আমার প্রশ্ন, এই কেন ওই যে নদীর একুল ভাঙে অকুল করে, কেন এগুলি ভাঙা হচ্ছে বারবার, আর কেনই বারবার কোটি কোটি টাকা লেনদেনের মাধ্যমে সেগুলি তুলে ধরা হচ্ছে, এর পেছনে আমি সবচেয়ে বেশি দায়ী করব সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট দুর্নীতিবাজ সবচেয়ে বাজে কর্মকর্তাদের। তাদেরকে ধরে এনে আইনের আওতায় দিতে হবে সবচেয়ে আগে। যদি সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা ভালো হয়ে যেতেন, তাহলে এই যে আজকে কাউসার আহমেদ, শামীম কিংবা রবি চেয়ারম্যান, তার ভাই শফিক, তাদের নামগুলি বারবার আসছে যে তারা এখান থেকে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা এখানে নিয়ে এদেরকে নতুন করে আবার ঘর দরজা তুলে দিচ্ছেন। এগুলো তো কোনোদিনও সম্ভব হতো না যদি সড়ক ও জনপথ বিভাগের সেই সংশ্লিষ্ট কর্মকর্তারা যদি সঠিক থাকতেন এবং তারা যদি শক্তভাবে এগুলোকে নিয়ন্ত্রণ করতেন। তারাও চিন্তা করে যে এই সমস্ত রাজনৈতিক নেতারা 10 টাকা নিলে আমাদেরকে তো 5 টাকা দেয়, সুতরাং 5 টাকা যেহেতু ফাও পাচ্ছি আমরা কেন ওটা বাধা দেবো। আমি মনে করি জেলা প্রশাসন, বিশেষ করে আবারও বলবো, সকল বক্তাই বলেছেন, মাননীয় সাংসদ, আমরা অ্যাডভোকেট এম এ মান্নান ভাইয়ের দিকে আমরা তাকিয়ে আছি যে তিনি কখন ফুরকান ভাইয়ের এই আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের যে 4 জন ব্যক্তির নাম বারবার আসছে দুপক্ষে, সেই 4 ব্যক্তিকে একসঙ্গে বসিয়ে দিয়ে প্রয়োজনে, আমি আবারও বলছি, প্রয়োজনে সকল যারা গুণীজনরা এখানে যাবেন, যারা বিচারকরা যাবেন, তারা গিয়ে প্রয়োজন হলে এই দুপক্ষের সবাইকে এখান থেকে আউট করে নতুন করে গ্রহণযোগ্য নেতৃবৃন্দকে দিয়ে, যাদের কোনো দল নেই, যারা নিরপেক্ষভাবে কাজ করবে। আমি বারবারই বলি, কে একজন লিখেছে গৌরাঙ্গদা, সাংবাদিকরা তো আওয়ামীপন্থী, বিএনপিপন্থী। আমি আবারও বলছি, সাংবাদিক কোনো আওয়ামীপন্থী, বিএনপিপন্থী হতে পারে না। সে যখন বলবে, সে যখন লিখবে, তখন তার দল একটাই, সেটা হচ্ছে সে জনগণের পক্ষে কথা বলবে। তো সেই জনগণের পক্ষে যারা কথা বলবে, সেই রকম মানুষগুলোকে, বাজারের পক্ষে যারা কথা বলবে, এই সমস্ত মানে ভুক্তভোগী যে সমস্ত সাধারণ ব্যবসায়ীরা লাখ লাখ টাকা তারা লস হচ্ছে, তারা নানান জায়গা থেকে লোন করে, আমার আত্মীয় স্বজনও সেখানে আছে যারা টাকা লোন করে এনে এই সমস্ত লোকদেরকে দিচ্ছে, সড়ক ও জনপথ বিভাগের লোকজনকে দিচ্ছে, তাদেরকে শক্তভাবে প্রয়োজনে, আমি আবারও বলছি, প্রয়োজনে বিতাড়িত করে গ্রহণযোগ্য নিরপেক্ষ একটি বাজার কমিটির নেতৃত্বে বাঙ্গুরা বাজার সারা জীবনের জন্য নিষ্কণ্টক হবে, এবং এই দুই পক্ষ ভাই ভাই হিসেবে আগামী দিনে তারা চলাচল করবে, এইটুকু প্রত্যাশা রেখে, এবং যেই মামলা মোকদ্দমার কথা বলা হয়েছে সেগুলি অবশ্যই দ্রুত প্রত্যাহার করে সবাই একসঙ্গে বসে এই ঘটনাটির
একটি সুন্দর সমাধান করবেন সেই প্রত্যাশায় আজকে অনুষ্ঠানটি শেষ করতে চাই। শুভরাত্রি।